স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের প্রশ্নগুলো। এটা তোমাদের 6 নম্বর পেজের প্রশ্ন। দেখো এই পেজের প্রশ্নগুলো কি রয়েছে। দেখো প্রথম যে এমসিকিউটা রয়েছে, আর একটা বাস্তব সংখ্যার সেট বলে দেওয়া রয়েছে, সেই আর এর উপর দুটো ফাংশন এফ আর জি ডিফাইন করা রয়েছে। কেমনভাবে না, এফ এক্স ইকুয়াল টু 5 - x² এবং জি এক্স ইকুয়াল টু 3x - 4 আমাদের নির্ণয় করতে হবে এফ কম্পোজ জি অফ -1। দেখো আমরা এফ কম্পোজ জি অফ -1 বলতে কি বুঝি না, এফ অফ জি অফ -1, অর্থাৎ আমাদের আগে জি অফ -1টা বের করতে হবে। সেটাই দেখো আমি তোমাদের সাইডে করে দেখিয়েছি। জি অফ -1 কত না, আমাদের জি এক্স বলা আছে 3x - 4, তাহলে জি অফ -1 কত হবে, এক্স এর জায়গায় -1 বসালে যত আসে কত না, সেই ভ্যালুটা আসছে -7। এবার আমরা সেই ভ্যালুটা দেখো এখানে বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের দরকার এখন এফ অফ -7। আবার এফ এক্স ইকুয়াল টু কত বলা আছে, 5 - x²। তাহলে সেখানে এক্স বলতে এখন কাজ করছে -7। তাহলে এক্স এর জায়গায় যদি আমরা -7 বসিয়ে দিই, তারপর ক্যালকুলেট করলে আসছে -44। অর্থাৎ অপশন বিতে যে রয়েছে অপশনটা, সেটা আমাদের সঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে। নেক্সট দেখো বলা আছে সাইন অফ কস ইনভার্স এক্স মাইনাস কস অফ সাইন ইনভার্স এক্স এর মান আমাদের বের করতে হবে। দেখো যেহেতু সাইনের ভেতর কস ইনভার্স রয়েছে, তাহলে কিন্তু সাইন আর কস ইনভার্স উঠে যাবে না। কখন উঠবে, যে যদি সাইনের সাথে সাইন থাকে আর কসের সাথে কস থাকে। সেই জন্য কস ইনভার্স এক্সকে চেঞ্জ করে আমাদের যে ফর্মুলা রয়েছে সাইন ইনভার্স √1 - x² লেখা হয়েছে, এবং পরেরটাতে সাইন ইনভার্স এক্সকে চেঞ্জ করে কস ইনভার্স √1 - x², যেটা আমাদের কনভার্জন রুল রয়েছে সেই রুল অনুযায়ী লেখা হয়েছে। এবার দেখো সাইন অফ সাইন ইনভার্স উঠে যাচ্ছে, আবার পরেরটাতে কস অফ কস ইনভার্স উঠে যাচ্ছে। তার মানে পড়ে থাকছে কি √1 - x² মাইনাস √1 - x², যেটা একে অপরের সাথে ক্যান্সেল আউট হয়ে গিয়ে অ্যান্সার 0 হয়ে যাবে। অপশন নাম্বার ডি। ঠিক আছে। নেক্সট এ একটা এলিমেন্ট যেটা রিয়েল নাম্বারের মধ্যে রয়েছে এবং বলা রয়েছে এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু 0, এ জেড প্লাস ওয়াই ইকুয়াল টু 0 আর এ এক্স প্লাস জেড ইকুয়াল টু 0। সমমাত্রিক সমীকরণের সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকলে এর মান। দেখো সমীকরণ তিনটির অসংখ্য সমাধান কখন থাকবে না, ওদের দ্বারা গঠিত যে সহগ ম্যাট্রিক্সটা আমরা পাবো এক্স ওয়াই জেড এর যে সহগ ম্যাট্রিক্স, সেই সহগ ম্যাট্রিক্সের ডিটারমিনেটের মান যখন 0 হবে। তাহলে সেই জিনিসটা আমাদের করা হয়েছে। দেখো এই ম্যাট্রিক্স আমাদের দেওয়া রয়েছে, মানে ওই সহগগুলোকে কালেক্ট করে যে ম্যাট্রিক্সটা পাই সেটাকে আমরা এই ম্যাট্রিক্স বলছি। আমাদের এবার বলা হয়েছে যে কন্ডিশন যে অসংখ্য সমাধান থাকবে, তাহলে আমরা কি জানি না তার ডিটারমিনেটটা 0 হবে। তাহলে সেখান থেকে আমরা ডিটারমিনেট যদি 0 করি, ক্যালকুলেট করার পর এর একটা মান পাবো। সেই মানটা কত না, আসছে দেখছি -1। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে। তো আমাদের শুধু কন্ডিশনটা মনে রাখলেই হবে যে তিনটি সমীকরণ যখন অসংখ্য সমাধান থাকবে, অবশ্যই তাদের সহগ যে ডিটারমিনেন্ট রয়েছে সেটাকে অবশ্যই 0 হতে হবে। ঠিক আছে। এই কন্ডিশন কিন্তু হোল্ড করতে হবে। নেক্সট বলা রয়েছে আর ইকুয়াল টু e⁻−m θ আমাদের বের করতে হবে d2 আর dθ2, অর্থাৎ ডবল অর্ডার ডেরিভেটিভ আর এর বের করতে হবে উইথ রেসপেক্ট টু থিটা। তাহলে প্রথম আমরা কি করছি না, একবার ডেরিভেটিভ করছি। আমরা কি জানি e⁻mx এর ডেরিভেটিভ হয় m e⁻mx। এখানে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে, যেখানে m বলতে কাজ করছে -m, তাহলে -m বাইরে বেরোবে ইন্টু e⁻mθ। আবার যখন ডবল অর্ডার করবো, -m যেহেতু কনস্ট্যান্ট বাইরে থাকছে, আবার e⁻mθ ডেরিভেটিভের জন্য আবার একটা -m বাইরে বেরোবে। তাহলে আলটিমেট মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে m ইন্টু mm² আর e⁻−mθ, অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট বলা আছে দেখো 0 to π/2 sin² x dx। এটা দুটো পদ্ধতিতে করা যায়। আমি তোমাদের আই দিয়ে ধরে করিয়েছি। তোমরা কিন্তু এছাড়া না করে হাফ দিয়ে 2 দিয়ে গুণ করে সেটাও করতে পারো। আমি সেটা বলে দিচ্ছি। আগে যেটা করিয়েছি সেটা দেখো, যে যদি আমরা এটাকে আই ধরে নিই, আমাদের ফর্মুলা কি জানা আছে না, 0 to a fx dx। এটা যদি আমাদের বলা থাকে তাহলে আমরা বলতে পারি এটাই 0 to a f অফ a মাইনাস এক্স ডিএক্স, সেটা আমরা বলতে পারি। এখন এ বলতে কাজ করছে π/2, সেটা দেখো প্রথমে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে আসছে কত না, আইটাই চলে আসছে cos² x dx। এইবার আমরা কি করছি, শুরুর প্রশ্নের আই আর আমাদের পরিবর্তিত আই, এই দুটো আইকে যোগ করে আমরা 2i আসে, এবং ডান দিকে কি আসে না sin² x প্লাস cos² x যোগ করলে কত হয় না, সেটাই 1 চলে আসে। তাহলে 1 dx চলে আসছে, আর 1 এর ইন্টিগ্রেশন কত হয় x। এবার আপার লিমিট লোয়ার লিমিট বসালে সেটা π/2 আসছে। তার মানে আমরা পাচ্ছি 2i এর ভ্যালু π/2। সেখান থেকে i ইকুয়াল টু আমরা π/4 বলতে পারি, কারণ 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে π/4 অপশন নাম্বার এর সঠিক উত্তর। এবার কেউ যদি চাইতে তোমরা এখানে কিন্তু হাফ দিয়ে গুণ করেও করতে পারো। তোমরা সামনে হাফ নিয়ে 0 to π/2 2 sin² x dx এটাও করতে পারতে, এবং সেক্ষেত্রে আমরা 0 to π/2 2 sin² x মানে কি লিখতে পারি, 1 মাইনাস cos2x dx এটা লিখতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালু কত হবে না, x মাইনাস sin2x/2 0 to π/2। এবার আপার লিমিট যখন বসাবে
তখন হাফ ইন্টু পাই বাই টু মাইনাস সাইন টু ইন্টু পাই বাই টু মানে সাইন পাই মানে জিরো হয়ে যাবে, আবার সাইন জিরোতে জিরো, তাহলে হাফ অফ পাই বাই টু মাইনাস জিরো, তার মানে এখানেও আসবে পাই বাই ফোর। তোমাদের যে পদ্ধতিটা সহজ মনে হবে তোমরা সেটা অ্যাপ্লাই করবে, কোনো সমস্যা নেই। আই ধরে কেন করানো হয়েছে, কারণ আমাদের ডেফিনিট ইন্টিগ্রালে অধিকাংশ বড় অঙ্ক কিন্তু আমরা আই ধরে করি, তাহলে সেক্ষেত্রে তোমাদের একই প্রসেসে তোমরা দুটো অঙ্ক করতে পারবে, সেই জন্য আই ধরে করানো হয়েছে। কিন্তু শর্ট কোশ্চেনের জন্য তোমরা এই অল্টারনেট মেথড এটাও অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা কিন্তু নেই। নেক্সট দেখো ওয়াই ইকুয়াল টু কস এক্স একটা বক্ররেখা, এক্স অক্ষ আর এক্স ইকুয়াল টু মাইনাস পাই বাই টু আর এক্স ইকুয়াল টু প্লাস পাই বাই টু দুটি কোটি, অর্থাৎ এক্স ওয়াই অক্ষের সমান্তরাল দুটো লাইনের কথা বলা হয়েছে, তাদের দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চল তার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু কস এক্স লাইনটা কি, রেড কালারের যে লাইনটা এটা কস এক্স লাইন, আর এক্স ইকুয়াল টু মাইনাস টু কোনটা না, এই যে আমরা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল এই লাইনটাকে বলা হয় এক্স ইকুয়াল টু মাইনাস টু, আর এই লাইনটাকে বলা হয় এক্স ইকুয়াল টু প্লাস টু। তাহলে এদের দ্বারা এবং এক্স অক্ষ দ্বারা, এক্স অক্ষ বলতে এই লাইনটা, তাহলে কোন রিজিয়নটা বাউন্ড হয় না, যে রিজিয়নটা সেট করা রয়েছে এই রিজিয়নটার বাউন্ড হয়েছে, তাহলে আমাদের বের করতে হবে এই রিজিয়নটার ক্ষেত্রফল। এবার তোমরা যদি একটু খেয়াল করে দেখো এই রিজিয়নটার ক্ষেত্রফল কিন্তু সিমেট্রিক্যাল, কার রেসপেক্টে না, এই যে ওয়াই অ্যাক্সিস রয়েছে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এদিকটা যেরকম দেখতে এদিকটাও ঠিক একই রকম, তার মানে আমরা যে কোনো একটা দিকের ক্ষেত্রফল বের করে তাকে 2 দিয়ে গুণ করে দিতে পারি, সেটাই লেখা হয়েছে, তাহলে 2 ইন্টু বিডিসিবি এর ক্ষেত্রফল, তাহলে 0 টু পাই বাই টু, এখানে 0 আর এটা হচ্ছে পাই বাই টু, তাহলে 0 টু পাই বাই টু ওয়াই ডিএক্স, কারণ ওয়াই এক্স অ্যাক্সিসের উপর আমরা যদি পারপেন্ডিকুলার স্ট্রিপ টানি তো এই স্ট্রিপটা ভ্যালু কত হয়, এটা হয় ওয়াই ডিএক্স, কোথা থেকে কোথা পর্যন্ত 0 থেকে পাই বাই টু, আর সামনে 2 দিয়ে গুণ হবে কারণ সিমেট্রিক্যালের জন্য একই রকম দুটো রয়েছে, আর ওয়াইয়ের ভ্যালু কত বলাই রয়েছে কস এক্স, ইন্টিগ্রেশন করলে সাইন এক্স, সেখান থেকে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পর 1 আসে, তাহলে 2 ইন্টু 1 মানে 2, অর্থাৎ 2 বর্গকেও হয়ে যাবে এই যে রিজিয়নটা বাউন্ড হয়েছে তার ক্ষেত্রফল, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট বলা রয়েছে প্রদত্ত ভেক্টরগুলির মধ্যে কোনটি আই মাইনাস জে ভেক্টরের সাথে সমরেখ। দেখো আমরা জানি দুটি ভেক্টর পরস্পর সমরেখ বা সমান্তরাল হলে কি হয়, তাদের সহগগুলির অনুপাত অর্থাৎ আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপের সহগগুলি পরস্পর সমানুপাতিক হয়। তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু কে ক্যাপ নেই, তাহলে আই ক্যাপ আর জে ক্যাপের সহগ কত আছে না, একটা রয়েছে 1 আর একটা রয়েছে -1। এবার আমাদের যে চারটে অপশন রয়েছে কার সহগ এদের সাথে সমানুপাতিক হয় সেইটা আমাদের দেখলেই আমাদের কাজ হয়ে যাবে। দেখো প্রথমটা কিন্তু হুবহু একই দেওয়া আছে আই মাইনাস জে, তার মানে এর সাথে যদি আমরা করি 1 -1, তাহলে এক্ষেত্রে আমাদের সহগটা পুরোপুরি ম্যাচ করবে, কিন্তু বাকি যে ক্ষেত্রগুলো রয়েছে সেখানে কিন্তু সহগগুলো ম্যাচ করবে না অনুপাতটা, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এইটা সঠিক উত্তর। কিন্তু এখানে প্রশ্নটা ভুল রয়েছে, দেখো আমাদের প্রশ্ন যেটা রয়েছে সেই অনুযায়ী উত্তর কিন্তু আমাদের এ, কিন্তু প্রশ্নটা এখানে ছিল যে ওর সাথে লম্ব কোন ভেক্টরটা, সেটা যদি থাকতো তাহলে লম্বর ক্ষেত্রে কোনটা অপশন হতো, অপশন সি হতো। তাহলে অপশন সি যদি উত্তর হয় তাহলে কিন্তু সেখানে লম্ব থাকবে কথাটা, কারণ দেখো লম্ব থাকলে কি হয় ডট প্রোডাক্ট 0 হয়, আর ওটার সাথে দেখো এটার যদি ডট প্রোডাক্ট করি আই মাইনাস জে ডট মাইনাস আই মাইনাস জে, তাহলে আসবে -1 মাইনাস +1 ইকুয়াল টু 0, তাহলে ডট প্রোডাক্ট 0 মানে কি লম্ব হয়, তার মানে লম্ব হলে অপশন সি হতো কিন্তু সঠিক উত্তর। 8 কি আছে না, আর ডট এন ইকুয়াল টু কিউ সমতল এক্স অক্ষের সঙ্গে যে ছেদিতাংশ উৎপন্ন করে তার মান লিখতে হবে। দেখো আমাদের যে কোনো সমতলের সমীকরণ স্ট্যান্ডার্ড কি জানি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ডি, এটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম। এইবার একে যদি আমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করি তাহলে কি হয় না, সেই আকারটা দেখতে এরকম আসে, অর্থাৎ ডান দিকে 1 থাকে আর এক্সের যা সহগ সেটা এক্সের নিচে আনতে হয়, ওয়াইয়ের সহগকে ওয়াইয়ের নিচে আর জেডের সহগকে জেডের নিচে, তাহলে আমরা বলতে পারি এক্সের নিচে যেটা থাকে সেটা এক্স অক্ষের ছেদিতাংশ, একইভাবে ওয়াইয়ের নিচে ওয়াই ছেদিতাংশ, জেডের নিচে জেড ছেদিতাংশ। তাহলে সেইটা করার জন্য আমাদের যে আর ভেক্টরটা সেই আর ভেক্টরটাকে আমরা ধরে নিয়েছি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, কারণ আর একটা হচ্ছে যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর, আর যে কোনো বিন্দুকে আমরা কি ধরি এক্স ওয়াই জেড ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ ধরতে পারি। এবার তার সাথে যখন এন এর ডট প্রোডাক্ট করছি আমরা কি জানি ভেক্টরের সাথে ভেক্টরের গুণ হবে, যেখানে এক্স ওয়াই জেড কিন্তু কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে, তাহলে আই ক্যাপের সাথে আমাদের এই বাইরের যে এন ভেক্টর সেটা গুণ হয়েছে, কীভাবে জে ক্যাপের সাথে এন ভেক্টর কে ক্যাপের সাথে এন ভেক্টর। এবার আমাদের স্ট্যান্ডার্ড ফর্মটা তোমরা যদি একটু খেয়াল করে দেখো এক্স ওয়াই জেড এর সহগকে কী করতে হবে, ওদের নিচে আনতে হবে, তাহলে এখন সহগ বলতে কি কাজ করছে না আই ডট এন বাই কিউ, তাহলে আমরা সেটার মান মান বজায় রেখে সেটাকে নিচে আনলে কি লিখতে পারবো কিউ বাই আই ডট এন, একইভাবে কিউ বাই জে ডট এন কিউ বাই কে ডট এন। এবার আমাদের শুধু চেয়েছে কি এক্স অক্ষের ছেদিতাংশ, তার মানে এক্স এর নিচে যেটুকু আছে কি আছে কিউ বাই আই ডট এন, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট বলা আছে একটি পাশাকে দুবার ছোঁড়া হলো। দেখো আমাদের একটি পাশাকে যদি একবার ছোঁড়া হয় তাহলে আউটকাম কতগুলো হয় 6টা, আবার যদি দ্বিতীয়বার ছোঁড়া হয় তাহলে কি আবার তার রেসপেক্টে আরও 6টা, তার মানে এক্ষেত্রে আমাদের 6 স্কোয়ার অর্থাৎ 36টা আউটকাম টোটাল আসতে পারে পসিবল কেস।
এইবার আমাদের তাহলে নিচে হয়ে যাচ্ছে কি, হরে হয়ে যাচ্ছে 36। এবার বলছে যে তাহলে 11 পাওয়ার সম্ভাবনা। দেখো একটা পাশাতে তো কখনো 11 পাওয়ার সম্ভব নয়, তার মানে এখানে যেটা কোশ্চেনটা বলা হয়েছে সেটা হচ্ছে দুটি পাশাতে যে মানগুলো পাওয়া যাচ্ছে তার সমষ্টিটা 11 হওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো 11 কীভাবে হতে পারে, 5 আর 6 যোগ করলে হতে পারে, আর 6 আর 5, অর্থাৎ প্রথম পাশায় 5, দ্বিতীয়টাতে 6, এমন কেস হলেও 11 হতে পারে, বা প্রথমটায় 6, দ্বিতীয়টায় 5, এমন কেস হলেও কিন্তু 11 হতে পারে। দেখো এই 36 নম্বরের আর কোনো কেস পাওয়া সম্ভব নয় যেখানে আমাদের যোগফলটা 11 হয়। তার মানে অনলি পসিবল কেস কি না, আমাদের ফেভারেবল আউটকাম হচ্ছে মাত্র 2 আউট অফ 36। তাহলে 2/36 হয়ে যাবে সম্ভাবনা, অর্থাৎ কাটাকাটি করলে 1/18, অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, একটি সমসম্ভব চলকের ক্ষেত্রে সম্ভাবনা সর্বদা কি হয়। দেখো আমরা জানি যে কোনো সম্ভাবনা সর্বদা কোথা থেকে কোথার মধ্যে থাকে না, 1-এর থেকে ছোট বা সমান এবং 0-এর থেকে সমান বা বড়। তাহলে কোন অপশন সঠিক? অপশন এ কিন্তু হচ্ছে না, কারণ 1-এর থেকে বড় বা সমান বলেছে, সমান হতে পারে কিন্তু বড় হবে না, তাহলে ওটা ভুল। দ্বিতীয়ত স্ট্রিক্টলি বড় বলেছে, ওটাও হবে না। এবার ধনাত্মক হবে, এই কথাটা ঠিক, কিন্তু ধনাত্মক হবে বলতে এক্স্যাক্টলি এখান থেকে বোঝা যাচ্ছে যে মানটা সবসময় গ্রেটার দেন 0 হবে, কিন্তু সেটা তো নাও হতে পারে। সবসময় যে গ্রেটার দেন 0 নাও হতে পারে, কারণ ইকুয়াল টু 0 হতে পারে, কারণ অসম্ভব ঘটনার ক্ষেত্রে কি আমরা জানি সম্ভাবনা 0 হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এই কথাটা কিন্তু সঠিক নয়। তো সঠিক কি, ঋণাত্মক হবে না। তার মানে ঋণাত্মক না হওয়া মানেই কি না, এই যে গ্রেটার ইকুয়াল টু 0 এই কথাটাকে বলে। কারণ ঋণাত্মক নয় মানে 0 হতে পারে বা ধনাত্মক হতে পারে, কিন্তু ধনাত্মক মানে এই যে 0 হওয়ার কেসটা সেটা বাদ যায়। তাহলে সেই জন্য আমাদের অপশন ডি হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। যদি অপশন ডিটা না থাকতো তাহলে কিন্তু আমাদের করতে হতো অপশন সি। ঠিক আছে। নেক্সট দেখো বলা রয়েছে যে আর মাইনাস মাইনাস ওয়ান সেটের উপর স্টার একটা দ্বিপদ প্রক্রিয়াকে ডিফাইন করা আছে কিভাবে না, এ স্টার বি ইকুয়াল টু এ বাই বি প্লাস ওয়ান। এবার আমাদের দেখাতে হবে এটা বিনিময়যোগ্য বা কমিউটেটিভ ল কখন হোল্ড করে না, যখন এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ হয়। অর্থাৎ ক্রম পরিবর্তন করে যখন আমরা দ্বিপদ প্রক্রিয়া অ্যাপ্লাই করব তাতে মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু সেটা এখানে হোল্ড করে না, সেটাই আমরা দেখাতে হবে। আর সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো কিছু না দেখানো মানে হচ্ছে না, স্যাটিসফাই করছে না, সেটা দেখানোর জন্য একটা কাউন্টার এক্সাম্পলই যথেষ্ট। তাহলে আমরা কি নিয়েছি, 2 স্টার 3, তোমরা 3 স্টার 4 যে কোনো দুটো নাম্বার নিলেই কিন্তু এটা হোল্ড করে যাবে মোস্টলি। ঠিক আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে 2 স্টার 3 নিলাম। 2 স্টার 3 কত না, আমাদের কন্ডিশন বলা আছে এ স্টার বি হলে এ বাই বি প্লাস ওয়ান হয়, অর্থাৎ প্রথমে যেটা থাকবে সেটা উপরে হবে, নিচে যেটা থাকবে পরে যেটা থাকবে সেটা নিচে 1 প্লাস ওয়ান হবে। তাই ঠিক আছে। 2 স্টার 3 মানে সেই অনুযায়ী কত হচ্ছে না হাফ, আবার 3 স্টার 2 মানে হচ্ছে আমাদের হচ্ছে 1। তার মানে এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে 2 স্টার 3 আর 3 স্টার 2 ইকুয়াল নয়, কারণ বিনিময়যোগ্য হলে এরা ইকুয়াল হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু বিনিময়যোগ্য নয় তাহলে তারা ইকুয়াল হচ্ছে না, তার মানে এখান থেকে আমরা ক্লিয়ার কনসেপ্ট বলতে পারি। আবার সংযোজ্য নয় মানে কি, বা অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করবে কখন না, আমরা জানি অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করবে যদি এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি হয়, অর্থাৎ ক্রমটা আগে পরে যদি আমরা স্টার প্রক্রিয়াটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। এই জিনিসটা যখন আমরা প্রমাণ করতে পারবো তখন হচ্ছে সংযোজ্য হয়, কিন্তু এখানে নয় বলেছে, তার মানে আমাদের উদাহরণ খুঁজতে হবে। দেখো আমরা অ্যাপ্লাই করেছি 3 স্টার 2 আগে অ্যাপ্লাই করে তারপর স্টার 1 করতে ভ্যালু আসছে হাফ, আবার পরে আগে 2 স্টার 1 করে তারপর 3 সঙ্গে স্টার করালে তখন কিন্তু ভ্যালু আসছে 9/5। তার মানে এখানে দুটো ক্ষেত্রে কিন্তু মান একই হচ্ছে না, যেটাকে সংযোজ্য হলে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু হচ্ছে না তার মানে আমরা বলতে পারবো যে এটা সংযোজ্যও নয়। তাহলে আমরা এটা প্রমাণ করতে পারলাম যে যে দ্বিপদ প্রক্রিয়াটা আমাদের ডিফাইন করা রয়েছে সেটা বিনিময়যোগ্য কিংবা সংযোজ্য নয়। ঠিক আছে। নেক্সট আমাদের সমাধান করতে বলা আছে, সমাধান করা মানে কি না, এক্স এর মান নির্ণয় করতে হবে। এখানে তোমরা কি ডাইরেক্ট একবারে বাঁ দিকে কিন্তু ফর্মুলা লাগিয়েও করতে পারো, কিন্তু আমি সেই জিনিসটা না করে এখানে এক্সকে এমন কিছু ধরে নিয়েছি যার ফলে দেখো ক্যালকুলেশনটা অনেক বেশি ইজি হয়ে গেছে। কি ধরা হয়েছে না, ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা বা এক্স ইকুয়াল টু আমরা ট্যান থিটা ধরেছি। তাহলে যেখানে যেখানে এক্স ছিল সেখানে ট্যান থিটা বসাবো, আর যদি কোথাও ট্যান ইনভার্স এক্স থাকে তাহলে সেখানে ডাইরেক্ট থিটা বসাবো। সেটাই করা হয়েছে। দেখো হাফ অফ ট্যান ইনভার্স এক্স ছিল সেটা হাফ থিটা করা হয়েছে, আর ট্যান ইনভার্সের ভেতরে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ছিল, সেখানে এক্সের পরিবর্তে থিটা বসানো হয়েছে। এবার উপরের 1কে লেখা হয়েছে ট্যান পাই/4, আর নিচে 1টাকে একই রেখে দেওয়া হয়েছে এবং ট্যান থিটার সাথে কিছু নেই মানে 1 ছিল, সেই 1কে আবার ট্যান পাই/4 লেখা হয়েছে। কেন লেখা হলো না, যাতে এটা একটা সূত্র আছে, কার সূত্র, ট্যান অফ এ মাইনাস বি সূত্র। কি ছিল, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। কি সুবিধা এতে না, বাঁ দিক থেকে ট্যান অফ ট্যান ইনভার্স এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমাদের পড়ে থাকবে কি পাই/4 মাইনাস থিটা ইকুয়াল টু থিটা/2। তার মানে আমাদের পাচ্ছি দুদিকে যদি থিটাটাকে একদিকে নিয়ে আসি আর ভ্যালুটাকে আরেক দিকে রাখি, তাহলে সেখানে ক্যালকুলেট করলে আসছে থিটা সমান পাই/6 বা 30 ডিগ্রি। তার মানে এবার থিটা কাকে ধরেছিলাম না, ট্যান ইনভার্স এক্সকে। তার মানে আমরা বলতে পারি ট্যান ইনভার্স এক্স এর ভ্যালু পাই/6, তার মানে এক্স ইকুয়াল টু কি হবে, ট্যানটা ডান দিকে চলে আসবে, তাহলে ট্যান পাই/6 বা ট্যান 30 যার ভ্যালু 1/√3। ঠিক আছে।
নেক্সট দেখো যেটা দেওয়া রয়েছে, এটা তোমাদের এসএনডিতে রয়েছে, পেজ 163, উদাহরণ 1-9, তোমরা ওখানে গিয়ে দেখে নেবে, ঠিক আছে। পরেরটা দেখো, একটা ম্যাট্রিক্স বলা আছে 3-2 4-2, আর সেই ম্যাট্রিক্সটা একটা শর্ত মেনে চলে। কি শর্ত? না A² - KA - 2I2, এটা যদি হয় তাহলে আমাদের বের করতে হবে কে এর ভ্যালুটা। দেখো তার জন্য আমি আগে স্কোয়ারটা বের করেছি, তারপর যে শর্তটা দেওয়া আছে সেই শর্তে বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দেওয়ার পর ডান দিকটাকে যদি ক্যালকুলেট করা হয় তাহলে এরকম একটা ম্যাট্রিক্স আসে। এবার আমরা কি জানি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি দুটো ম্যাট্রিক্স পরস্পর সমান হয় তাহলে তাদের করসপন্ডিং এলিমেন্টগুলো সমান হবে। তার মানে 3k - 2 এর সাথে 1 সমান হবে, 8-2 এর সাথে 8-2 সমান হবে, এটার সাথে এটা ইকুয়াল হবে, এবং 4-এর সাথে 4k ইকুয়াল হবে। তোমরা এখানে যে কোনো একটার সাথে একটা ইকুয়াল করে সেখান থেকে কে এর মান বের করতে পারো, এবং তোমরা দেখবে যে সব ক্ষেত্রে ভ্যালুটা একই আসছে। আমি এখানে কোনটা নিয়েছি, এই -2 এর সাথে -2k কে আমি ইকুয়াল করে দিয়েছি। তাহলে আমাদের যে ভ্যালুটা আসছে সেটা কত, না কে ইকুয়াল টু 1। কেউ যদি মনে করো যে এই 4 এর সাথে আমি যদি 4k ইকুয়াল করো, তাহলেও দেখো 4 কেটে গিয়ে সেই কে 1। তোমরা যে কোনো একটা পেয়ারকে যদি তুলে নাও, সেখান থেকে ক্যালকুলেট করলে কিন্তু কে এর মান 1ই আসবে, ঠিক আছে। নেক্সট দেখো, x একটা ফাংশন বলে দেওয়া রয়েছে, x² - 4/x² - 8, কখন? না যখন নট ইকুয়াল টু 0 এক্সটা। আবার কে ভ্যালু নিচ্ছে যখন এক্সটা ইকুয়াল টু 0, বলা আছে x ইকুয়াল টু 0 বিন্দুতে x অন্তত। তাহলে কে এর মান নির্ণয় করতে হবে। দেখো আমরা জানি x যদি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হয় তাহলে কি নিয়ম মেনে চলবে, লিমিট এক্সটেন্ডিং টু 0 x ইকুয়াল টু 0, অর্থাৎ লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু ইকুয়াল হয়ে যাবে ওই পয়েন্টে। এবার দেখো লিমিটিং ভ্যালু যখন আমরা বসাচ্ছি এক্সটেন্ডিং টু 0 মানে কি, 0-র সাথে সমান নয়, 0-র খুব কাছাকাছি। তার মানে আমরা কোন ভ্যালু নিতে পারি, ওই যে x নট ইকুয়াল টু 0 বলতে যে ভ্যালু x² - 4/x² - 8, এই ভ্যালুটা নিতে পারি। আর ডান দিকটা 0 মানে কি, যখন x এর ভ্যালু 0 হবে তখন এর মান সেটাকে কে বলা আছে, তাহলে ডান দিকটা কে হয়ে যাচ্ছে। এইবার বাঁ দিকে যে লিমিটিং ভ্যালুটা, সেখানে কিন্তু আমাদের কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন পড়ছে না। আমরা ডাইরেক্ট x ইকুয়াল টু 0 বসালেও কিন্তু লিমিটে কোনো আনডিফাইন আসছে না। তার মানে আমরা ডাইরেক্ট যখন x ইকুয়াল টু 0 বসাবো, আমাদের ভ্যালু চলে আসবে কত, না মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, 4-2-8, k ইকুয়াল টু হাফ। কিন্তু এখানেও সেই একই কথা, প্রশ্নটা ভুল আছে। প্রশ্নটা কি হতো, না প্রশ্নটা x নট ইকুয়াল টু যখন 0, তখন এই যে ফাংশনাল ভ্যালু, সেই ফাংশনাল ভ্যালু হতো, x নট ইকুয়াল টু 0 না, এটা x নট ইকুয়াল টু 2 হতো। তখন ফাংশনাল ভ্যালু হতো x² - 4/x³ - 8, আর x যখন ইকুয়াল টু 2 তখন 5xটা হতো k। এই হতো অরিজিনাল অঙ্ক। আর বলা থাকতো কি, না x ইকুয়াল টু 2 বিন্দুতে অন্তত, এইটা ছিল অরিজিনাল প্রশ্ন। এক্ষেত্রে সমস্যা কিছু না। যখন আমরা লিমিটিং ভ্যালু বের করব, x² - 4 কে আমরা কি লিখবো, x - 2 ইন্টু x+2, আর নিচে যে x³ - 8 রয়েছে ওকে লিখবো x - 2 ইন্টু x² প্লাস 2a প্লাস 4, অর্থাৎ a³ - b³ এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো। তারপর দেখবো x - 2 কেটে যাবে, তারপর লিমিট এক্সটেন্ডিং টু 2 বসালে এটা 1/3 আসবে, সেটাই হয়ে যাবে কে এর ভ্যালু, ঠিক আছে। কিন্তু এটা অরিজিনাল অঙ্ক হতো, কিন্তু যেহেতু আমাদের এই অঙ্কই যদি থাকে, অঙ্কটাকে আমরা ভুল বলতে পারবো না, কারণ যেটা দেওয়া আছে সেখানে আমাদের লিমিটটা তো আনডিফাইন আসছে না, লিমিট তো ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ভুল বলতে পারবো না। যদি অঙ্ক এভাবে থাকে তাহলে সেই অনুযায়ী অ্যান্সার হাফই হবে। কিন্তু অরিজিনাল অঙ্ক যেটা হতো, সেটা আমি তোমাদের যেটা বললাম, এটা কিন্তু অরিজিনাল হতো, ঠিক আছে। নেক্সট কি, 1 থেকে 3 পরিসরে f(x) আমাদের দেওয়া রয়েছে x³ - 6x² প্লাস 11x - 6। এখানে রোলের উপপাদ্য প্রযোজ্য হয় কিনা আমাদের যাচাই করতে হবে। দেখো আমরা জানি যে কোনো পলিনোমিয়াল ফাংশন কি হয়, না ক্লোজড ইন্টারভ্যালে সন্তত এবং ওপেন ইন্টারভ্যালে অবকলনযোগ্য সর্বদা হয়। তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের দেখতে হয় কি, রোলের থার্ড কন্ডিশন কি, না যদি এন্ড পয়েন্টে ফাংশনাল ভ্যালু ইকুয়াল হয় কিনা। এন্ড পয়েন্ট কি কি, 1 আর 3, তাহলে f1 বের করলাম সেটাও 0 আসছে, f3 বের করলাম সেটাও 0। তার মানে তিনটে রোলের শর্তই সিদ্ধ হয়ে গেছে। এবার উপপাদ্য সিদ্ধ হতে গেলে কি হতে হবে, এমন একটা সি এর মান পেতে হবে যার জন্য f'(c) 0 হয়, যেখানে সিটা কিন্তু ওপেন ইন্টারভ্যাল 1 to 3 বা ওপেন ইন্টারভ্যাল a to b এর মধ্যে থাকতে হবে। তাহলে সেই জন্য f'(c) কে 0 করা হয়েছে। f'(c) কে 0 করলে তার জন্য আমাদের f'(x) প্রয়োজন, সেটা সাইডে বের করে দেওয়া হয়েছে। তাহলে f'(c) কে 0 করলে দেখো ডাইরেক্ট এখানে মিডল টার্ম করা সম্ভব নয়, সেই জন্য কী করা হয়েছে, শ্রীধরাচার্যের সূত্র অ্যাপ্লাই করা হয়েছে সি এর মান বের করার জন্য। এখান থেকে দেখো সে দুটো মান পাচ্ছি, 6 প্লাস √3/6 আর একটা 6 মাইনাস √3/6। এবার যদি আমি নেগেটিভ ভ্যালুটা নিই, তাহলে 6 মাইনাস √3 ভ্যালু আমি অ্যাপ্রক্সিমেটলি 1.73 ধরতে পারি। এটা যদি বিয়োগ করে 6 দিয়ে ভাগ করি, সেই ভ্যালুটা কিন্তু 1-এর থেকে ছোট হয়ে যাবে। সেই জন্য সি এর কিন্তু ওই নেগেটিভ ভ্যালুটা কিন্তু আমরা নিতে পারবো না। আমাদের কাজ কি, অন্তত একটা সি পেলেই হবে ওপেন ইন্টারভ্যালে, এমনটা নয় যে দুটোই পেতে হবে, ঠিক আছে। কিন্তু যখন আমরা প্লাস ভ্যালুটা নিচ্ছি, সেটা কিন্তু ওপেন ইন্টারভ্যাল 1 to 3 মধ্যে লাই করছে। তার মানে এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি এমন একটা সির অস্তিত্ব আছে যেটা f'(c) কে 0 করে দেয়, এবং সেই সিটা কোথায় আছে, ওপেন ইন্টারভ্যাল 1 to 3 এর মধ্যে।
তার মানে রোলের উপপাদ্যের যে সিদ্ধান্ত সেটাও স্যাটিসফাই করছে, তাহলে আমরা বলতে পারবো 1 2 3 বিস্তারে রোলের উপপাদ্য প্রযোজ্য হয়, এটা আমরা বলতে পারবো, সেখানে কোনো সমস্যা নেই। নেক্সট কি, মান নির্ণয় করতে হবে ইন্টিগ্রেশন সাইন অফ রুট এক্স ডিএক্স। দেখো এখানে আমরা ডাইরেক্ট যদি ইন্টিগ্রেশন করতে পারতাম তাহলে তো কোনো কথাই ছিল না, কিন্তু এখানে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা সম্ভব হবে না। সেই জন্য কি করা হলো না, সাইনের রুটের ভিতর যেটা রয়েছে তাকে জেড স্কোয়ার ধরলাম যাতে রুটটা উঠে যায়। যখন এক্সকে আমরা জেড স্কোয়ার ধরতে গেলাম তখন ডিএক্স কত হলো 2z dz। এবার যখনই 2z dz চলে এলো আমরা পুরো অঙ্কটা কিসে কনভার্ট হয়ে গেলো, ইন টার্মস অফ জেড। যেখানে রুট এক্স ছিল তার পরিবর্তে আমরা কি লিখলাম, জেড লিখলাম। আর কেন আমরা এক্সকে জেড স্কোয়ার ধরলে রুট এক্সের ভ্যালু জেডই হয়, আর ডিএক্স এর পরিবর্তে আমরা 2z dz বসানো হলো। এবার কি ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করা হলো, না এই জেডকে ফার্স্ট ফাংশন ধরা হলো এবং সাইন জেডকে সেকেন্ড ফাংশন। যখনই আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করলাম এই আমাদের ভ্যালুটা কত চলে আসছে, 2z cos z প্লাস 2 sin z প্লাস সি, সি একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার জেড এর ভ্যালু তারপর যা ধরেছিলাম আমরা এক্সকে যদি জেড স্কোয়ার ধরি তাহলে জেড এর ভ্যালু কত হবে না রুট ওভার অফ এক্স, তার মানে যেখানে যেখানে জেড ছিল সেখানে আবার পুনরায় রুট এক্স বসিয়ে দেওয়া হলো, তাহলে আমাদের চলে আসছে এটাই অ্যান্সার। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা তোমাদের দেওয়া রয়েছে y ইকুয়াল টু ax প্লাস বি বাই এক্স অবকল সমীকরণটা নির্ণয় করো। এটা তোমাদের বইতে রয়েছে 447 পেজ, উদাহরণ নাম্বার 3। তোমরা বইটা খুললেই দেখতে পাবে। জাস্ট ক্লিয়ার কনসেপ্ট কি, যতগুলো আননোন কনস্ট্যান্ট থাকবে ততবার আমরা ম্যাক্সিমাম ডেরিভেটিভ করতে পারবো। এখানে যেহেতু দুটো আননোন কনস্ট্যান্ট রয়েছে ম্যাক্সিমাম দুবার আমরা ডেরিভেটিভ করতে পারবো, কিন্তু যদি পসিবল হয় আমাদেরকে একবারেই ডেরিভেটিভ করে অবকল সমীকরণ করার চেষ্টা করতে হবে, কারণ ম্যাক্সিমাম দুবার অ্যালাউড আছে, কিন্তু তার থেকে যদি আগে পসিবল হয় আমাদের কিন্তু সেটাই অ্যাপ্লাই হবে এবং সেটাই উত্তর হবে। ঠিক আছে, তোমাদের বইতে করা আছে, তোমরা দেখবে কীভাবে করা রয়েছে, একদম সহজ আছে, কোনো সমস্যা নেই। তোমরা আগে নিজে ট্রাই করতে পারো, তারপর বইয়ের সাহায্য নিতে পারো। নেক্সট আমাদের প্রমাণ করতে হবে -2/3 টু +2/3 এই ইন্টারভ্যালে f(x = x³ - x² অপেক্ষকটা বর্ধিষ্ণু অথবা ক্ষয়িষ্ণু, সেটা কোনোটাই না। তাহলে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে তোমাদের আমি আগেও বলেছি যে বর্ধিষ্ণু হবে কখন, যদি f' গ্রেটার দেন 0 হয়, আর ক্ষয়িষ্ণু হবে যদি f' লেস দেন 0 হয়। তার জন্য আমাদের f' প্রয়োজন, সেই জন্য ফাংশন যা দেওয়া ছিল তাকে একবার ডেরিভেটিভ করা হলো। ডেরিভেটিভ করার পর এক্সট্রা যেহেতু কমন নেওয়া পসিবল হচ্ছে তাই কমন নেওয়া হয়েছে। এবার বর্ধিষ্ণু কখন হবে না, যদি f' গ্রেটার দেন 0 হয়, তাহলে সেখান থেকে x এর ভ্যালু কি পাচ্ছি না, x এর যে রেঞ্জটা পাচ্ছি সেটা হচ্ছে -∞ টু 0 ইউনিয়ন 2/3 টু ইনফিনিটি। অর্থাৎ আমি যদি একটা নাম্বার লাইন করি, এখানে যদি আমি -2/3 মাঝে কোথাও 0 আর এদিকে +2/3 নেই, তাহলে বর্ধিষ্ণু কোথায় হচ্ছে না, বর্ধিষ্ণু হচ্ছে এইখান থেকে এই রেঞ্জটার মধ্যে আর এইটা থেকে এদিকটাতে, এই জায়গাটাতে আমাদের বর্ধিষ্ণু হচ্ছে, এই জায়গাটা বাদ যাচ্ছে। তার মানে আমাদের যে বিস্তারটা বলেছিল -2/3 থেকে +2/3 সেখানে কিন্তু পুরোপুরিভাবে বর্ধিষ্ণু আমরা কিন্তু বলতে পারছি না, আংশিকভাবে বর্ধিত, কারণ এই রেঞ্জটা সেই পার্টে রয়েছে, তাহলে এইটুকু পার্টে বর্ধিষ্ণু এটুকু কিন্তু হচ্ছে। আবার ক্ষয়িষ্ণু কোথায় হচ্ছে না, f' লেস দেন 0 করলে আমরা x এর ভ্যালু কত পাচ্ছি 0 টু 2/3, অর্থাৎ এই যে পার্টটা বাকি ছিল সেই পার্টে কি হয়ে যাচ্ছে, এটা ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। তার মানে এই যে আমাদের যে ইন্টারভ্যালে চেক করার কথা সেই ইন্টারভ্যালের উপরের পার্টটায় বর্ধিষ্ণু হচ্ছে, অর্থাৎ একটু পার্টে বর্ধিষ্ণু এবং অপর পার্টে ক্ষয়িষ্ণু হচ্ছে, অর্থাৎ ওই ইন্টারভ্যালের মধ্যেই একই ইন্টারভ্যালের মধ্যে কিন্তু দুটো নেচার দেখাচ্ছে। তার মানে আমরা এখান থেকে ক্লিয়ারলি কিন্তু বলতে পারবো না যে অপেক্ষকটি বর্ধিষ্ণু নাকি ক্ষয়িষ্ণু, সেটাই বলা হয়েছে যে অর্থাৎ 2/3, -2/3, +2/3 ইন্টারভ্যালের মধ্যে f(x) একবার বর্ধিষ্ণু একবার ক্ষয়িষ্ণু হচ্ছে, তাই সম্পূর্ণরূপে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু এটা বলা সম্ভব নয়। সেটাই আমাদের কথা বলা ছিল যে ওই ইন্টারভ্যালে না বর্ধিষ্ণু না ক্ষয়িষ্ণু এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, নেক্সট বলা হয় যে 24কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে অংশ দুটির গুণফলের মান বৃহত্তম হয়। দুটি অংশে বিভক্ত করা মানে ভাগ করা নয়, একে দুটো পার্টে ভেঙে ফেলা, অর্থাৎ এমনভাবে ভাঙবো যাতে যোগফলটা যেন 24 হয়। তাহলে আমরা ধরে নিয়েছি যে 24কে দুটো পার্টে ভেঙে দেওয়া হয়েছে, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই, তার মানে ওদের যোগ করলে সেটা 24 হবে। এবার বলেছে যে ওদের যে গুণফল, দুটো ভাগকে কি একটা এক্স একটা ওয়াই, তাহলে ওদের গুণফল কত এক্স ওয়াই, এই এক্স ওয়াই এর মানটা বৃহত্তম করতে হবে। আমি সেই যেহেতু বৃহত্তম মান বের করবো তো চরম করতে হবে, সেক্ষেত্রে আমি তাকে একটা নোটেশন এস হিসাবে ধরে নিয়েছি। এবার আবারও একই কথা, চরম বা অবমান বের করার জন্য আমাদের দুটো ভেরিয়েবল থাকলে সেটা বের করা পসিবল নয়, সেই জন্য কী করা হয়েছে, হয় এক্সকে না হলে ওয়াইকে যে কোনো একটাকে তাড়াতে হবে। তোমরা কিন্তু এখানে আমি এখানে ওয়াইকে তাড়িয়েছি, তোমরা কিন্তু চাইলে এক্সকেও তাড়াতে পারো, কোনো সমস্যা কিন্তু নেই। তাহলে ওয়াইকে তাড়ালে আমাদের সমীকরণটা আসছে কত না 24x - x²। এবার চরম বা অবমানের জন্য আমাদের কি হয়, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হয়, তার জন্য আগে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করা হয়েছে এবং সাথে সেকেন্ড অর্ডারটাও বের করা হয়েছে, কারণ আমাদের চরম বা অবমান চেক করার জন্য ফাইনালি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে মানটা বসিয়ে দেখতে হয়। ঠিক আছে, না হলে কিন্তু আমাদের ক্লিয়ারলি বলতে পারবো না যে চরম না অবমান আছে।
তাহলে যখনই আমরা চরম বা অবমানের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 করছি, সেখানে x এর মান কত পাচ্ছি? না 12। এবার আমাদের কাজ কি? না সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে এই x এর মান 12 বসিয়ে দেখা। যদি আমাদের গ্রেটার দেন ভ্যালু আসে তাহলে অবম মান, আর যদি লেস দেন ভ্যালু আসে তাহলে চরম মান থাকবে। এবার দেখো এখানে ভ্যালুটা বসানোরই জায়গা নেই, কারণ আমাদের ডবল অর্ডার ডেরিভেটিভ ডাইরেক্ট -2 আসছে। তাহলে x = 12 আমরা এখানে বসাতেই পারবো না। তাহলে আমরা বলতে পারি যে x = 12 বিন্দুতে s এর কি মান থাকবে? চরম মান থাকবে, কারণ লেস দেন হলে চরম মান থাকে। তাহলে চরম মানটা কত হবে? না x = যদি 12 হয়, অপর পার্টটা কত হবে? কারণ আমাদের ফার্স্ট কন্ডিশনই বলা আছে x + y = 24, তার মানে অপর পার্টটা হবে 24 - 12 অর্থাৎ 12। অর্থাৎ দুটো পার্টকেই যদি আমরা ইকুয়ালি ডিভাইড করি, অর্থাৎ একটা পার্টও 12 অপর পার্টও 12, তাহলে তাদের গুণফলের মান কিন্তু বৃহত্তম হবে। ঠিক আছে। নেক্সট বলা আছে AO + OB ভেক্টর = BO + OC ভেক্টর যদি হয়, আমাদের দেখাতে হবে ABC বিন্দু তিনটি সমরেখ। দেখো এই ওটা কিন্তু একটা রেফারেন্স পয়েন্ট, অর্থাৎ যার সাপেক্ষে বাকি যে তিনটে বিন্দু ABC তাদের অবস্থান ভেক্টর বের করা হয়েছে। সেটাই তোমাদের ছবির সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করেছি যে ও বিন্দুর সাপেক্ষে কি কি বলা আছে না AO, তাহলে A থেকে O এর দিকে অ্যারো বলা আছে, প্লাস OB O থেকে B এর দিকে বলা আছে। এবার আমরা ত্রিভুজ সূত্র কি জানি না, দুটো অ্যারো যদি একই দিকে হয় তাহলে তৃতীয় অ্যারোটা বিপরীত দিকে হয়। তাহলে AO + OB যদি একই দিকে হয়, তৃতীয় অ্যারোটা A থেকে B এর দিকে হবে। তার মানে AO + OB = আমরা AB বলতে পারি। আবার পরেরটার ক্ষেত্রে ত্রিভুজ সূত্র যেটা আমাদের ভেক্টরে রয়েছে, পরেরটার ক্ষেত্রে কি না BO + OC, তাহলে B থেকে O এর দিকে, এই জন্য অ্যারোটার কালার পাল্টে দিয়েছি, ব্ল্যাক অ্যারো করেছিলাম। তাহলে B থেকে O এর দিকে প্লাস আবার O থেকে C এর দিকে, এটা যদি হয় তাহলে অপর অ্যারোটা কোন দিকে হবে না তার উল্টো দিকে বাউন্ড করবে, এটা B থেকে C এর দিকে হবে। ঠিক আছে। তাহলে এটা যদি B থেকে C এর দিকে হয় তাহলে BO + OC = আমরা BC বলতে পারি। এবার আমরা কি জানি না দুটো ভেক্টর AB ভেক্টর আর BC ভেক্টর যদি পরস্পর একে অপরের কে গুণিত, এখানে কে মানে 1, যদি আমরা জানি যে কে গুণিতক আকারে লেখা যায় তাহলে আমরা কি বলতে পারি না একটা ভেক্টর আর একটা ভেক্টরের সমান্তরাল। এখানে সেই কে এর মান কত না 1, কারণ 1 × BC আমরা বলতেই পারি। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল। এবার সমান্তরাল মানে তো এরকম দূর দিয়েও যেতে পারে, কিন্তু দূর দিয়ে যেতে পারবে না তার একটাই কারণ, এই যে বি পয়েন্টটা হচ্ছে কমন পয়েন্ট। এবি ভেক্টর আর বিসি ভেক্টরের মধ্যে বি পয়েন্টকে যদি কমন পয়েন্ট হয় আর তারা যদি সমান্তরাল হয়, তাহলে কি হতে হবে? অনলি পসিবল কেস কি না তারা একই লাইনে অবস্থান করছে, তবেই না তারা একই সাথে এই এবি আর বিসি তারা সমান্তরালও হবে এবং আমাদের যে কন্ডিশন এটা বিটা সাধারণ বিন্দু সেটাও মেনটেন হবে। আর যদি না হয়, তারা একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে থাকে, তাহলে বি বিন্দুটা কখনোই সাধারণ বিন্দু হতে পারবে না, কারণ একটা বিন্দু দুটো জায়গায় থাকতে পারে না অথচ তাদের মধ্যে কোনো কমন নেই, এটা কিন্তু সম্ভব নয়। সেই জন্য কি হয়ে যাবে, এখান থেকে শহরেই ক্লিয়ার কনসেপ্ট বলা যায় যে যেহেতু প্যারালাল এবং সাধারণ বিন্দু আছে তাই তারা কি হয়ে যাবে না সমরেখ হয়ে যাবে। নেক্সট বলা রয়েছে 2 - 3 বিন্দুগামী যে সরলরেখা আর ভেক্টর = একটা সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে তার সমান্তরাল, তার ভেক্টর সমীকরণ বের করতে হবে। দেখো যে বিন্দুগামী সেই বিন্দুটা যদি বলা থাকে তার অবস্থান ভেক্টর আমরা বের করতে পারবো কিভাবে না x স্থানাঙ্কের সাথে i ক্যাপ, y স্থানাঙ্কের সাথে j ক্যাপ, z স্থানাঙ্কের সাথে k ক্যাপ গুণ করলে। আর সমান্তরাল ভেক্টরটা কিভাবে পাবো না কোনো যে সরলরেখার সমীকরণ বের করতে হবে সেটা বলা আছে একটা প্রদত্ত সরলরেখার সমান্তরাল, তাহলে সেটা যদি এর সমান্তরাল হয় তাহলে এর তো সমান্তরাল ভেক্টর আমাদের দেওয়া রয়েছে, এই সমান্তরাল ভেক্টর আমাদের যে নির্ণীয় সমান্তরাল ভেক্টর তার সাথেও সমান্তরাল হবে। তার মানে আমরা ওর সমান্তরাল ভেক্টরটাই কাজে লাগাতে পারি। তার মানে এই যে ল্যামডার সাথে যে পার্টটা রয়েছে এই পার্টটাকে আমাদের কিন্তু নির্ণয় সমীকরণের সমান্তরাল ভেক্টর হিসেবে আমরা নিতে পারি, সেই জন্য ওটাকেই সমান্তরাল ভেক্টর নেওয়া হয়েছে। তার মানে আমাদের নির্ণয় সমীকরণ কি হবে আর = a + λb, এটা হয়। এখন এ বলতে কি না যে বিন্দুগামী হয় সেটা এখন কি হয়েছে না 2y - j + 3k, তাহলে সেটা প্লাস ল্যামডা যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া ছিল তাই আর ল্যামডা নিতে পারবো না, তারপর নতুন কনস্ট্যান্ট মিউ নেওয়া হলো। আর বি বলতে যার প্যারালাল সেটা হচ্ছে আমাদের ছিল কি 2y + 3j - 5k তার প্যারালাল, তার মানে এটাই হয়ে যাবে আমাদের সেই নির্ণয় ভেক্টর সমীকরণ। ঠিক আছে। নেক্সট বলা আছে দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে PA, P/B/A, P/A/B এই মানগুলো দেওয়া রয়েছে, আমাদের PB নির্ণয় করতে হবে। দেখো স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করলে কিন্তু মানটা বেরিয়ে আসবে। ঠিক আছে। প্রথম কি করা হলো না P/B/A তার ফর্মুলা অ্যাপ্লাই করা হলো কি না P/B∩A ডিভাইডেড বাই P/A। এবার যার যার মান দেওয়া আছে P/B/A এর মান দেওয়া আছে আর P এর মান দেওয়া আছে বসিয়ে দেওয়া হলো, এখান থেকে কি বেরোলো না P/A∩B। এখনো একটা কন্ডিশন রয়েছে P/A/B এর মান দেওয়া রয়েছে। P/A/B এর ফর্মুলা কি A∩B/PB। এবার A∩B এক্ষুনি বের করা হয়েছে 1/6 আর P/A/B এর আমাদের দেওয়া ছিল 2/5 বসানো হয়েছে। তারপর দেখো সিম্পল ক্যালকুলেশন করলে আমাদের চলে আসছে 5/12, অর্থাৎ পিবির মান চলে আসছে 5/12। নেক্সট বলা আছে x একটা সমসম্ভব চলক এবং a একটা কনস্ট্যান্ট বলা আছে, আমাদের দেখাতে হবে এক্সপেকটেশন অফ ax = a × এক্সপেকটেশন অফ x। আমরা কি জানি না এক্সপেকটেশন অফ x তার ফর্মুলা জানি সামেশন অফ xi
পিআই, যেখানে xi হচ্ছে চলকের মান আর পিআইটা হচ্ছে তার করসপন্ডিং প্রবাবিলিটি। এবার এখানে এক্স বলতে কি কাজ করছে, এ এক্স কাজ করছে, তার মানে এ এক্স আই পিআই হবে। এবার সামেশনটা আমি কি করেছি না i = 1 to n পর্যন্ত রান করি। n এর মান যা ইচ্ছা হতে পারে, যতগুলো চলকের মান বলা থাকবে সেই অনুযায়ী n এর মানটা হবে, সেখানে কোনো সমস্যা নেই। এটা যত ইচ্ছা বড় হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু ন্যাচারাল নাম্বার হবে এটুকু ঠিক। এবার সামেশন অফ এ এক্স আই পিআই মানে কি না, যখন আইটা 1 হবে তখন এ এক্স ওয়ান পি ওয়ান, আর সামেশন মানে মাঝে প্লাস, আবার i = 2 হবে এ এক্স টু পি টু। এইভাবে কত দূর চলবে না n পর্যন্ত এ এক্স এন পি এন। এবার আমরা কি জানি, যেহেতু সবার কাছে এ আছে, অল ওভার একটা এ কমন নিতে পারবো, তাহলে কি পড়ে থাকবে এক্স ওয়ান পি ওয়ান প্লাস এক্স টু পি টু প্লাস এক্স এন পি এন। এটাকেই আমরা আবার লিখতে পারি সামেশন অফ এক্স আই পি আই। আর আমরা এক্ষুনি বললাম যে সামেশন অফ এক্স আই পি আই মানে কি এক্সপেকটেশন অফ এক্স, তার মানে এ ইন্টু এক্সপেকটেশন অফ এক্স, এটা কিন্তু আমরা লিখতে পারি। এটা কিন্তু তোমাদের বইতেও কিন্তু প্রুফ করে দেওয়া রয়েছে, ঠিক আছে। নেক্সট আমাদের 4 নম্বরের অঙ্কগুলো কি বলা আছে, এফ একটা ফাংশন, জি একটা ফাংশন, দুটোই কিউ থেকে কিউ, অর্থাৎ রেশনাল নাম্বার থেকে রেশনাল নাম্বারে ডিফাইন করা রয়েছে। কিভাবে না এফ এক্স ইকুয়াল টু 3x আর জি এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3, এবং বলেই দেওয়া আছে এফ ও জি উভয়ের বিপরীত অপেক্ষকের অস্তিত্ব আছে ধরে নাও। এটা আমাদের ধরে নিতে পারি, দুজনে যদি বিপরীত অপেক্ষকের অস্তিত্ব আছে, এর অর্থ কি দুজনেই বাইজেক্টিভ, এটুকু আমাদের বলা আছে। তাহলে দুজনে যদি বাইজেক্টিভ হয়, তাদের যে কম্পোজিশন জি কম্পোজ এফ সেটাও বাইজেক্টিভ হবে। আবার জি কম্পোজিশনে বাইজেক্টিভ হলে ওদের যে ইনভার্স তার কিন্তু অস্তিত্ব থাকবে। এগুলো কিন্তু ক্লিয়ারলি মেনশনড আছে, শুধু এই দুটো কথা বলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই সবগুলো ক্লিয়ার হয়ে যায়। তার মানে এই যে আমাদের প্রমাণ করতে হবে জি কম্পোজ এফ এর হোল ইনভার্স, তাহলে বাঁ দিকের অস্তিত্ব রয়েছে, আর এফ ইনভার্স জি ইনভার্সের তো অস্তিত্ব রয়েছে, কারণ বলেই দিয়েছে এফ জি এর অস্তিত্ব রয়েছে বিপরীতে। এবার তাহলে কি না এফ যেহেতু কিউ থেকে কিউ, এফ ইনভার্স হবে কিউ থেকে কিউ, জি ইনভার্স হবে কিউ থেকে কিউ। জি কম্পোজ এফ কোথায় হবে না, সেটাও কিউ থেকে কিউ, এবং এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স সেটাও হয়ে যাবে কিউ থেকে কিউ। এটা কিন্তু আমাদের মেনশন করে দেওয়া হলো। মানে এটা আমাদের তো প্রয়োজন যে কার ডোমেন বা কোড ডোমেন সেটা কি হচ্ছে, সেটা কিন্তু আমাদের ক্লিয়ারলি যেন জানা থাকে। যেহেতু এটা সবগুলোই কিউ থেকে কিউ, সেক্ষেত্রে কিন্তু কনফিউশন নেই, কিন্তু অন্য জায়গায় যদি চেঞ্জ থাকে তাহলে কিন্তু সেই অনুযায়ী আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। যেমন তোমরা যদি আগের পেজটার কথা খেয়াল করো, নদিয়ার ভিডিওটা যারা দেখেছো তারা কিন্তু সেখানে কিন্তু চেঞ্জ ছিল, 125 ছিল একটা, 13 ছিল একটা, আর একটা 13-1 টাইপের কোনো একটা ছিল, ঠিক আছে। সেখানে আমাদের চেঞ্জ ছিল, সেখানে কিন্তু আমাদের ডোমেন কোডোমেন চেঞ্জ হয়েছিল, কিন্তু এখানে সেই ব্যাপারটা নেই। তাই এখানে নিয়ম অনুযায়ী আমরা শুধু জাস্ট মেনশন করে দিলাম। এবার কি না বাঁ দিকটা প্রথম বের করতে, বাঁ দিকটা কি আছে জি কম্পোজ এফ এর হোল ইনভার্স, কিন্তু তার আগে জি কম্পোজ এফ ফাংশনটা দেখতে কিরকম সেটা তো জানতে হবে। তাহলে সেইটা আগে বের করা হলো, জি কম্পোজ এফ অফ এক্স মানে জি অফ এফ এক্স, এফ এক্স এর ভ্যালু দেওয়া ছিল 3x, তার মানে জি অফ 3x, জি অফ এক্স এর ভ্যালু যা দেওয়া আছে সেখানে এক্স এর জায়গায় 3x বসালে আমরা জি অফ 3xটা পেয়ে যাবো। তার মানে জি কম্পোজ এফ অফ এক্সটা দেখতে কিরকম, এই 3x মাইনাস 3x প্লাস 3 এই টাইপের দেখতে। এবার আমাদের এর ইনভার্স বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি জি কম্পোজ এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, এই জিনিসটা ধরে নিচ্ছি। এরপর আমাদের ইনভার্স বের করার টেকনিক কি না এক্সকে ওয়াইয়ের আকারে প্রকাশ করতে হবে, তাহলে সাইড চেঞ্জ করে দেখো এক্সকে ওয়াইয়ের আকারে প্রকাশ করা হলো। এবার জি কম্পোজ এফ অফ এক্স যদি ওয়াই হয়, এই জি কম্পোজে পুরোটাকে আমি ডান দিকে পাঠালে কি হয়ে যাবে, এক্স ইকুয়াল টু জি কম্পোজ এফ অফ এর হোল ইনভার্স ইন্টু ওয়াই। তার মানে আমরা সেই যে এক্স এর পরিবর্তে এখন লিখতে পারবো কি জি কম্পোজ এফ এর হোল ইনভার্স ইন্টু ওয়াই, তার মানেই কত পাচ্ছি ওয়াই মাইনাস 3/3। এইবার আমরা কি করলাম না বাঁ দিকেও এক্স ওয়াইয়ের জায়গায় এক্স রিপ্লেস করলাম, তাহলে ডান দিকেও ওয়াইয়ের জায়গায় এক্স রিপ্লেস হবে, তাহলে আমাদের জি কম্পোজ এফ অফ এর ইনভার্সটা দেখতে দিতে হোক কিরকম হয়ে যাবে না এক্স মাইনাস 3/3 এই টাইপের। আর কি কাজ না আমাদের এখনো বের করতে হবে এফ ইনভার্স আর জি ইনভার্সটা দেখতে কিরকম হয়। সেই জন্য কি করা হলো না প্রথম জি অফ এক্সকে ওরকম কিছু একটা ধরতে হবে, যেহেতু আমরা ওয়াইটা ধরে নিয়েছি আর ওয়াই ধরছি না তাই জেড ধরা হয়েছে। আবারও সেই এক্সকে ওয়াইয়ের আকারে প্রকাশ করা হলো, এখানে ওয়াই বলতে জেডের কাজ আকারে প্রকাশ করা হয়েছে। আবার এক্স ইকুয়াল জি এক্স যদি জেড হয়, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, জিটাকে ডান দিকে পাঠালে জি ইনভার্স জেড, তাই এক্সের পরিবর্তে আবার জি ইনভার্স জেড লেখা হলো, যেটা জেড মাইনাস 3। আমাদের দরকার জি ইনভার্স এক্স, তাই জেডের পরিবর্তে আবার এক্স রিপ্লেস করা হলো। একইভাবে এফ ইনভার্সটাও বের করা হলো, সেটা কত আসছে না x/3। এবার আমাদের দেখো তোমরা যদি ডান দিকটা যেটা প্রমাণ করতে হবে সেটা যদি দেখো কি না এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স, তার মানে আমাদের বের করতে হবে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স অফ এক্স। তার মানে কি এফ ইনভার্স অফ জি ইনভার্স এক্স, কারণ আগে জি ইনভার্সটা অ্যাপ্লাই হবে, তাহলে জি ইনভার্স এক্সটা কত বেরিয়েছে না এক্স মাইনাস 3। তার মানে আমাদের বের করতে হবে এফ ইনভার্স অফ এক্স মাইনাস 3। আবার এফ ইনভার্স এক্স দেওয়া আছে কত x/3, এখন এফ ইনভার্স অফ এক্স মাইনাস 3 বলতে এক্স এর পরিবর্তে কাজ করছে এক্স মাইনাস 3, তার মানে এক্স মাইনাস 3/3। তার মানে দেখো যে জি কম্পোজ এফ অফ এর হোল ইনভার্স কি ছিল এক্স মাইনাস 3/3, আর এখন এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স অফ এক্স এটাও কত আসছে এক্স মাইনাস 3/3। তার মানে আমরা বলতে পারবো যে সমস্ত এক্স এর ভ্যালুর জন্য এক্স বিলংস টু কিউ এর জন্য জি কম্পোজ এফ এর হোল ইনভার্স অফ এক্স ইকুয়াল টু এফ কম্পোজ জি এর হোল ইনভার্স অফ এক্স। তার মানে আমরা বলতে পারি জি কম্পোজ এফ এর হোল ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। এটা কিন্তু আমাদের প্রুফ করতে দেওয়া ছিল, ঠিক আছে।
নেক্সট বলা আছে sec থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু 4/3 হলে আমাদের প্রুফ করতে হবে থিটা ইকুয়াল টু হাফ অফ সাইন ইনভার্স 3/4। এবার তোমরা বুঝবে কি করে, এটা করবো কি করে, দেখো যেটা প্রুফ করতে দিয়েছে তাকে একটু ব্যাক ক্যালকুলেশন করে নাও। তাহলে কি হবে না 2 থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 3/4। তাহলে এটা প্রুফ করলেও আমাদের কাজ হয়ে যাবে। আর এটা প্রুফ করা আর সাইন 2 থিটা ইকুয়াল টু 3/4 প্রুফ করা একই কথা। তার মানে আমাদের সাইন 2 থিটার আকারে কিন্তু প্রশ্নটাকে আনতে হবে, এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নাও। যে আমরা কী করে বুঝবো যে এই আকারে যেতে হবে, তার জন্য কি করা হয়েছে না সেক থিটাকে 1/cos থিটা লেখা হয়েছে আর কোসেক থিটাকে 1/sin থিটা আমরা লিখতে পারি। এবার লসাগু করলে কি নিচে সাইন থিটা কস থিটা আর বাঁ দিকে সাইন থিটা মাইনাস কস থিটা। এবার কোনাকুনি গুণ করা হয়েছে, বাঁ দিকে কি থাকছে না 3 ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা আর ডান দিকে এই যে 4 ছিল 4কে 2 ইন্টু 2 লেখা হয়েছে। কেন না আমাদের টার্গেট সাইন 2 থিটা আনা, আর তার জন্য কি লাগবে 2 সাইন থিটা কস থিটা, সেই জন্য একটা 2কে আমরা ওই সাইন থিটা কস থিটার সাথে দিয়ে দিলাম। তাহলে কত চলে আসছে না 2 সাইন 2 থিটা। এবার উভয় পক্ষে আমরা কি করেছি না বর্গ, কারণ এই পার্টটা এখনো সাইন 2 থিটার আকারে আসেনি, বর্গ করলে চলে আসবে। বর্গ করলে আমরা কি জানি 3 স্কোয়ার হয়ে যাচ্ছে 9 আর সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার মানে 1 মাইনাস সাইন 2 থিটা। কীভাবে আসে না সাইন থিটা a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এই জিনিসটা আমরা জানি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু আমরা জানি 1 আর 2 সাইন থিটা কস থিটা মানে এক্ষুনি জানলাম কত না সাইন 2 থিটা। তোমরা অংশকোণের সূত্র জানো বা গুণিতক কোণের সূত্র তাই পড়ে এসছো। তাহলে সাইন 2 থিটা সেটা লেখা হলো। এবার কি না সাইড চেঞ্জ করা হলো, সাইড চেঞ্জ করলে কি হয়েছে না সাইন 2 থিটার একটা দ্বিঘাত সমীকরণ এসছে, কারণ সাইন 2 থিটা স্কোয়ার আছে আবার সাইন 2 থিটা নর্মালও আছে এবং একটা কনস্ট্যান্ট টার্ম আছে। তাহলে সাইন 2 থিটা যদি দ্বিঘাত আসে আমরা কি করা হবে না এরপর যদি মিডল টার্ম পসিবল হয় মিডল টার্ম করবো, আদারওয়াইজ সিদ্ধাচার্য লাগাতে হবে। এখানে যেহেতু মিডল টার্ম পসিবল হয়েছে তাই মিডল টার্ম করা হয়েছে, মিডল টার্ম করলে দুটো ফ্যাক্টর আসছে। এবার আমরা কি জানি হয় এটা 0 নতুবা এটা 0, কিন্তু যখন এইটা 0 করছি তখন সাইন 2 থিটার ভ্যালু কত আসছে -3, যেটা হতে পারে না, কারণ আমরা জানি সাইন এক্স এর ভ্যালু আর যাই হোক সেটা সবসময় কি হবে না এক্স এর যে কোনো মানের জন্য -1 থেকে +1 এর মধ্যে থাকবে। আমরা সেই এক্সের যত বড়ই মান বসাই না কেন যেহেতু পিরিয়ডিক ফাংশন তাই -1 থেকে +1 এর মধ্যে থাকবে, কখনোই -3 হওয়া সম্ভব না। তার মানে এই যে ডান দিকের কেসটা এটা কিন্তু পসিবল, সেই জন্য লেখা হয়েছে যা সম্ভব না। তার মানে অনলি পসিবল কেস কি বাঁ দিকটা না সাইন 2 থিটা -3 = 0, যেখান থেকে সাইন 2 থিটা = 3/4। দেখো আমাদের টার্গেটই ছিল সাইন 2 থিটা = 3/4 দেখাবো, সেটা দেখো এখানে কিন্তু দেখানো গেল। তার মানে 2 থিটা পরে সাইনকে ওদিকে পাঠালে সাইন ইনভার্স 3/4, তারপর 2 থিটা 2টাকে ওদিকে পাঠালে হাফ অফ সাইন ইনভার্স 3/4। তার মধ্যে যেটা প্রুফ ছিল সেটা কিন্তু চলে এলো। তার মানে অনলি কন্ডিশন কি আমাদের একটু যদি যেটা প্রুফ করতে হবে তাকে ব্যাক ক্যালকুলেশন করে নিই, তাহলে আমাদের মধ্যে ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে যে আমরা কোন প্রসেসে এগোবো। ঠিক আছে, বাকিটা ক্যালকুলেশন। নেক্সট যেটা দেওয়া রয়েছে সেটা তোমাদের ডু ইট ইয়োরসেলফ কেন বলেছি, কারণ একটা কিচ্ছু কাজ নেই, যার দুটো ম্যাট্রিক্সে গুণ করতে হবে, এবি বের করতে হবে, গুণ করার পর সেটা যেন জিরো ম্যাট্রিক্স না আসে, আর পরেরটাই বিএ বের করতে হবে, অর্থাৎ বিকে আগে রেখে একে পরে রেখে বিএটা বের করতে হবে, সেটা যেন জিরো ম্যাট্রিক্স আসে। জাস্ট এটা একটা ম্যাট্রিক্সের গুণের প্র্যাকটিস আর কিচ্ছু না। এই টাইপের অঙ্ক কিন্তু খুবই লেস ইম্পর্টেন্ট, সাধারণত আসে না, কিন্তু এলে তোমরা কিন্তু খুব সহজেই 4 নাম্বারটা পেয়ে যাবে, কারণ জাস্ট শুধু ম্যাট্রিক্সের গুণ রয়েছে আর অন্য কোনো প্রসেস নেই। ঠিক আছে, নেক্সট যেটা বলা রয়েছে প্রশ্নটা প্রথম কথা একটু ভুল ছিল, কারণ এস যে ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে সেটা তোমাদের বই এক্সারসাইজ দেখলেও বুঝতে পারবে এটা এক্সারসাইজ থেকে তোলা হয়েছে, কিন্তু এক্সারসাইজের অঙ্ক বলেই করে দিয়েছি, উদাহরণ তাহলে তোমাদের রেকমেন্ড করে দিতাম। কি আছে না ওই 0 -tan α/2 এর বদলে এখানে শুধু tan α/2 পড়ে গেছিলো, ওটা -tan α/2 হবে যে এই ম্যাট্রিক্সটা। ঠিক আছে, এই জায়গাটা একটা মাইনাস, এটা পড়েনি। বাকি আর পার্টটা কিছু নেই, জাস্ট এখানে এলএইচএস থেকে আরএইচএস প্রুভ করা একটু ডিফিকাল্ট, সেই জন্য আরএইচএস থেকে এলএইচএসটা প্রুভ করার চেষ্টা করা হয়েছে এবং সেটা দেখো তোমরা রিলেটিভলি অনেক সহজ বুঝতে পারবে। ঠিক আছে, তার জন্য কি না আই মাইনাস এটা আগে প্রয়োজন, সেই জন্য আগে আই মাইনাস এই ম্যাট্রিক্সটা বের করা হয়েছে। আই বলতে কি যেহেতু অরিজিনাল ম্যাট্রিক্সটা 2/2 অর্ডারের, তাহলে আইটাও হবে 2/2 অর্ডারের, তাহলে 2/2 অর্ডারের ম্যাট্রিক্স কি না 1 0 0 1, এটা থেকে আমাদের যে এই ম্যাট্রিক্স দেওয়া রয়েছে সেটা বিয়োগ করলে এই ম্যাট্রিক্সটা আসছে। তার সাথে কি না আমাদের যে cos আলফা মাইনাস সাইন আলফা আর সাইন আলফা cos আলফা এই যে ম্যাট্রিক্সটা আছে গুণ করতে হবে, ম্যাট্রিক্স গুণের নিয়মে গুণ করা হয়েছে। নেক্সট কাজ দেখো কি করা হয়েছে, ম্যাট্রিক্স গুণের নিয়মে গুণ করার পর এই যে tan α/2 তাকে sin α/2 আর cos α/2 তে ভেঙে দেওয়া হয়েছে। তাহলে যখনই নিচে cos α/2 আসবে লসাগু করলে সেই cos α/2 এই cos আলফার সাথে গুণ হবে। একই কাজ প্রত্যেকটা জায়গায় যে tan রয়েছে সেই tan এর জন্য করা হয়েছে। তাহলে কি আসবে না তাহলে দেখো ডান দিকটা এইরকম চলে আসবে, কারণ শুধু বলো টেকনিকটা কি ট্যানকে সাইন বাই কসে ভাঙো তারপর লসাগু করো, তাহলে দেখবে এরকম আসবে। এইবার উপরটা দেখো প্রত্যেকটার একটা ফর্মুলা, উপরটা কি cos a cos b প্লাস sin a sin b, তার মানে cos অফ a মাইনাস b, তাহলে cos অফ আলফা মাইনাস α/2 আর আলফা মাইনাস α/2 করলে কত আসবে, এটাও একটা α/2 আসে, তাহলে সেক্ষেত্রে cos α/2। আবার পরেরটার ক্ষেত্রে sin a cos b মাইনাস cos a sin b, তাহলে sin অফ
এ মাইনাস বি এর সূত্র, তাহলে সেখানেও আবার আলফা বাই টু, একইভাবে পরেরটাও সাইন আলফা বাই টু এবং তারপরটা সাইন এ সাইন বি কস এ কস বি, তার মানে কস অফ আলফা বাই টু চলে আসছে। এবার কস অফ আলফা বাই টু যেখানে যেখানে আছে কেটে গিয়ে এটা 1 হয়ে যাচ্ছে, এক্ষেত্রেও কেটে গিয়ে 1, কিন্তু অপর ক্ষেত্রে কি সাইন বাই কস যেহেতু আছে তাই -10, আর এখানেও সাইন বাই কস মানে -10, তার মানে 1 -tan আলফা বাই টু আর tan আলফা বাই টু 1। তাকে আমরা কি লিখতে পারি না 1 0 0 1 প্লাস এটা। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলি না আই ম্যাট্রিক্স, I2 বা 2x2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর পরে যেটা থাকছে তাকে আমরা যে এই ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেই এই ম্যাট্রিক্সটাই বলতে পারি। আমরা বলতে পারি I প্লাস এ, অর্থাৎ এটাই আমাদের কি ছিল না এটাই আমাদের LHS ছিল। তো আমরা RHS থেকে শুরু করে LHSটা কিন্তু প্রুভ করা গেল, ঠিক আছে। বিস্তার না করে প্রমাণ করতে হবে ডিটারমিনেটর ভ্যালু 2a³ b³ c³ এটা এসএন দে পেজ 165 রয়েছে, উদাহরণ 4-এর 2-তে রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু দেখতে পারো, ঠিক আছে। নেক্সট বলা রয়েছে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া রয়েছে, এখান থেকে দেখাতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল এম এর উপর নির্ভর করে না। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমি আগেও মেনশন করেছি, কি ছিল না হাফ অফ মডিউলাস x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 তার মডিউলাস শেষ। তাহলে এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, অর্থাৎ তিনটে বিন্দু স্থানাঙ্ক যদি x1 y1 x2 y2 x3 y3 হয়, তাহলে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এই অনুযায়ী আমাদের যে তিনটে স্থানাঙ্ক দেওয়া রয়েছে, একটাকে x1 y1, অপরটা x2 y2, তারপরটা x3 y3 ধরে আমরা এই ফর্মুলাতে বসানোর পর ক্যালকুলেট করলেই কিন্তু তোমরা প্রমাণ করতে পারবে যে ভ্যালুটা আছে সে ভ্যালুটা কত না 1, তার মানে সেটা এম এর উপর নির্ভর করছে না। এখানে কিন্তু যে অর্ডারে রয়েছে আমি সেই অর্ডারে x1 y1 x2 y2 x3 y3 ধরে করা হয়েছে, দেখলেই বুঝতে পারো, তোমরা নিজেরা ক্যালকুলেট করলেই কিন্তু সহজে বেরিয়ে যাবে। শুধু ফর্মুলাটা কি এই যে হাফ অফ দিয়ে যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলাটাই একবার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। নেক্সট এসএন দিতে রয়েছে 297 পেজ, উদাহরণ 22, অঙ্কটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অঙ্কটা তোমাদের বই থেকে দেওয়া রয়েছে, তোমরা ওখানে গিয়ে চেক আউট করে নেবে, ঠিক আছে। পরের যে ডবল অর্ডার ডেরিভেটিভটা দেওয়া রয়েছে সেটা আমাদের প্রুভ করতে হবে। y ইকুয়াল টু দেওয়া রয়েছে √(x + 1 - √(x - 1)। দেখো প্রথম ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা করা হলো। √x এর ডেরিভেটিভ কত জানি 1/2 √x, পরেরটার ক্ষেত্রে √x এর ডেরিভেটিভ 1/2 √x। এবার x বলতে যে কাজ করছে x + 1 আর x - 1 ওদের ডেরিভেটিভ 1 হয়, সেই জন্য আর কোনো অ্যাডিশনাল কোনো গুণ নেই, নাহলে কিন্তু নর্মাল চেইন রুলে আরও কিন্তু অ্যাডিশনাল ওদের ডেরিভেটিভটা গুণ হওয়ার কথা, ঠিক আছে। যেহেতু 1 হয় সেই জন্য কোনো গুণ করা হচ্ছে না। নেক্সট কি না হাফ কমন নেওয়ার পর লসাগু করা হয়েছে, লসাগু নিচে কত হবে √(x - 1 × x + 1), তার মানে রুটের ভিতরে a² - b² এর ফর্মুলা, তো √(x² - 1) চলে আসবে। আর উপরে গেলে কি হবে √(x - 1 - √(x + 1)। কিন্তু যদি আমরা উপর থেকে একটা মাইনাস কমন নিই, তাহলে সেটাই কি না আমাদের যে ওয়াইটা দেওয়া ছিল সেই ওয়াই এর মান, সেই জন্য তাকে কি লেখা হয়েছে -(half)y লেখা হলো। আর এই যে নিচে √(x² - 1) আছে তাকে বাঁ দিকে পাঠিয়ে দেওয়া হলো। এরপর কি আবার পুনরায় ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x করা হচ্ছে, এবং বাঁ দিকটা তখন ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে। এই √(x² - 1) এর ফার্স্ট ডেরিভেটিভ কত, √x এর মতো ভেবে ডেরিভেটিভ করা আছে, √x এর ডেরিভেটিভ কত হয় না 1/2 √x হয়, 1/2 √x। আবার x বলতে কি কাজ করছে না x² - 1, তার ডেরিভেটিভ 2 সেটা উপরে গুণ করা হলো, তখন dy/dx কনস্ট্যান্ট প্লাস √(x² - 1) কনস্ট্যান্ট রেখে dy/dx এর ডেরিভেটিভ d2/dx2, এবং ডান দিকটা মাইনাস হাফ তো কনস্ট্যান্ট, তাহলে মাইনাস হাফ কনস্ট্যান্ট হিসেবে বাইরে থাকছে আর ওয়াইয়ের ডেরিভেটিভ হয়ে যাচ্ছে dy/dx। এবার dy/dx এর ভ্যালু দেখো এই লাইন থেকে আবার ভ্যালুটা বের করে এনে আবার পুট করা হলো, কারণ আমাদের যেটা প্রমাণ আছে সেই প্রমাণে কিন্তু ডান দিকটায় আমাদের dy/dx এর ভ্যালুটা পুট করতে হবে। এটা যখনই পুট করছি মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, আর নিচের দুই গুণ হয়ে 1/4 হয়ে যাচ্ছে। আর এই যে √(1 - x²) সেটাকে আবার কি করা হয়েছে পুনরায় বাঁ দিকে গুণ করে দেওয়া হয়েছে, তাহলে দেখবো আমাদের যে রিকোয়ার্ড প্রমাণ সেটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। নেক্সট সমাকলন বলা আছে x³ dx / x + a × x² + a²। দেখো এক্ষেত্রে কি না যখনই আমাদের উপরের ঘাত আর নিচের ঘাত সেম, কী করে বুঝছি নিচের ঘাত সেম, কারণ উপরের ঘাত তো 3 রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, নিচের ঘাত কিন্তু 3 কোথাও ডাইরেক্ট নেই, এখানে একটা x² রয়েছে এবং এখানে একটা x রয়েছে, তার মানে নিচের ঘাতটাও কিন্তু গুণ যদি করি আমরা সেক্ষেত্রে কিন্তু নিচের ঘাতটাও 3 আসবে। তাহলে এক্ষেত্রে আমাদের লজিক কি না যখন উপরের ঘাত নিচের ঘাত সমান হয়ে যাবে তখন একটা টার্ম কিন্তু থাকবে শুধু 1, তারপর কি না প্রথম যে ফ্যাক্টরটা রয়েছে যেহেতু এটা লিনিয়ার ফ্যাক্টর তাই a/x + 1, কিন্তু পরেরটা যেহেতু দ্বিঘাত ফ্যাক্টর সেই জন্য উপরে bx + c এই টাইপের কিন্তু দিতে হবে। এবার যদি বিটা চলে যেত তখন cx + d দিতাম, অর্থাৎ নিচে যেটা থাকবে তার থেকে এক ঘাত কম দিতে হবে, এটা আমাদের টেকনিক ছিল। তাহলে সেই অনুযায়ী আগে লেখা হলো। এইবার কি না বাঁ দিকটায় লসাগু করলে দেখো সেটাও আসবে x + a × x² + a², আর বাঁ দিকের লসাগু একই আসছে,
তা সেটা ক্যান্সেল আউট করা হয়েছে, আর লসাগু করার পর 1 এর সাথে পুরোটা গুণ হয়ে যাবে, এর সাথে যেটা নেই সেটা গুণ, আর বি এর কাছে তো সব আছে, তাই বি এক্স প্লাস সি এর সাথে এক্স প্লাস এটা গুণ হবে, তো ওই টার্মটা নেই। তাহলে এইবার কি করা হলো না এক্স কিউবের সহগ, এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ এবং শুধু ধ্রুবক রাশি সেইগুলো ডান দিক থেকে ক্যালকুলেট করে বের করা হলো। দেখো ক্যালকুলেট করলে বুঝতে পারবে দুদিক থেকে এক্স কিউব ক্যান্সেল আউট হয়ে যাবে। এইবার এক্স স্কোয়ারের যেহেতু টার্ম কোনো বাঁ দিকে নেই, তাহলে এক্স স্কোয়ারের সহগটাই বাঁ দিকে 0 হয়ে যাবে। আবার একই রকমভাবে কোনো এক্স যুক্ত টার্ম নেই, তাই এক্স যুক্ত টার্মের যে সহগ সেটাও 0 হয়ে যাবে, এবং যে কনস্ট্যান্ট টার্মটা পড়ে রয়েছে সেই কনস্ট্যান্ট টার্মটাও নেই বাঁ দিকে, তাহলে সেটাও 0 হয়ে যাবে। তাহলে এই তিনটে 0 করলে দেখো 1 2 3 বা তিনটে সমীকরণ নাম দিচ্ছি। আমাদের কাজ কি হবে না এই তিনটে সমীকরণ কাজে লাগিয়ে যে তিনটে আননোন আছে এ বি সি সেটাকে বের করা, সেই ক্যালকুলেশন দেখানো হয়েছে। প্রথম 2 আর 3 থেকে কি করা হয়েছে, যেহেতু দুটোর ভ্যালুই মাইনাস স্কোয়ারের সাথে ইকুয়াল, তাহলে দুটোকে ইকুয়াল করে এখান থেকে একটা কন্ডিশন পাচ্ছি যে এর ভ্যালু আর বি এর ভ্যালু পরস্পর ইকুয়াল। নেক্সট কি না 1 নম্বর সমীকরণ থেকে সেই এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, সেখান থেকে আমরা বি এর ভ্যালু পাচ্ছি। আবার যেহেতু এর সাথে বি সমান, তাহলে বি এর ভ্যালু যা বেরোবে সেটাই এর ভ্যালু, আর সেই ভ্যালুটাকে ওই 1 বা 2 এর যে কোনো একটাকে বসালে সেই সি এর যে ভ্যালুটা সেটা কিন্তু আমরা পেয়ে যাবো, সেটা হচ্ছে মাইনাস স্কোয়ার বাই 2। এবার যে আমাদের নির্ণয় সমাকলন ছিল তাকে কী করা হলো না এই যে ইন্টিগ্র্যান্ড, প্রয়োজনীয় যে ইন্টিগ্র্যান্ড ছিল সেই ইন্টিগ্র্যান্ডটাকে চেঞ্জ করে আমরা এই আকারে লিখেছিলাম, তাহলে ইন্টিগ্র্যান্ডটাকে এখনও কী করা হলো না চেঞ্জ করে ওই আকারে লিখে দেওয়া হলো। পরিবর্তনটা কী করা হয়েছে না এর জায়গায় এর ভ্যালু, বি এক্সের জায়গায় বি ভ্যালু, আর যে প্লাস সি ছিল সি এর জায়গায় সি এর ভ্যালুটা বসানো হয়েছে। এবার আলাদা করে স্প্লিট করে দেওয়া হয়েছে ইন্টিগ্রেশন। কী সুবিধা না এই পার্টটা ডাইরেক্ট ডিএক্স বাই এক্স ফর্মে চলে এসেছে, তাই লগ মোড হয়ে গেছে। দেখো পরের পার্টটা যে এসছে এইখানে আবার এটাকে দুটো ইন্টিগ্রেশনে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, আর একটা এ বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। দেখো সেটাই করা হয়েছে। যখন এটা এক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার আছে তখন আরও একটা অ্যাডিশনাল হাফ দিয়ে এখানে একটা 2x করা হয়েছে। কী কাজের জন্য না এটা যদি 2x করি তাহলে নিচের যে আছে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার তার ডেরিভেটিভই কিন্তু আমরা উপরে পেয়ে যাবো, কারণ এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হয়, সেই জন্য একটা হাফ দিয়ে 2 গুণ করা হয়েছে যাতে ডি অফ আকারে লেখা যায়। আর তারপরের পার্টটা কি ডাইরেক্ট ফর্মুলা ট্যান ইনভার্স 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, সেই জিনিসটা দেখো করা হয়েছে, এটাকে ডি অফ আকারে লেখা হয়েছে, পরেরটাকে হাফ অফ 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ। এবার যেহেতু স্কোয়ার ছিল আর 1/a একটা আসবে, তাই একটা এ কেটে যাবে, তাই জন্য a/2 হয়েছে। নাহলে মনে হতে পারে স্কোয়ার ছিল হঠাৎ করে a/2 চলে গেলো কেন, ঠিক আছে, কারণ আমাদের ফর্মুলাই ছিল 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, ওই 1/a এর একটা এ আর a²/2 এর একটা এ ক্যান্সেল আউট হয়ে গেছে, বাকি কাজটা যেমন ছিল তেমন থাকছে। আর সি ইকুয়াল টু আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট যেমন লিখতে হয় সেই অনুযায়ী লেখা হয়েছে, ঠিক আছে। নেক্সট যে ইন্টিগ্রেশনটা রয়েছে এটা তোমাদের এসএন দিতে 387 পেয়েছে, উদাহরণ নাম্বার 19-এ কিন্তু রয়েছে, এক্স্যাক্টলি সেম অঙ্ক রয়েছে, তাই আর এক্সপ্লেন করিনি, তোমরা ওখানে গেলে কিন্তু দেখতে পাবে। এরকম কিন্তু অনেক অঙ্ক এই পেজটার কিন্তু তোমাদের বই থেকে পাবে, অর্থাৎ তোমাদের কিন্তু এরপর এবার কমন অঙ্ক আসা অনেক বেশি শুরু হয়ে যাবে, ঠিক আছে। অলরেডি কিন্তু মাত্র 5টা পেজ হয়েছে, অর্থাৎ তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো এবং ভিডিওগুলো দেখতে থাকো তাহলে কিন্তু অনেক অঙ্ক কিন্তু তোমাদের অটোমেটিক সলভ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা দেওয়া রয়েছে দুটো অঙ্ক, তার মধ্যে একটা অঙ্ক তোমাদের বইতে দেওয়া রয়েছে এসএন দে 479 পেজ, উদাহরণ নাম্বার 12, সেখানে গিয়ে একদম দুটো একই অঙ্ক রয়েছে, তোমরা গিয়ে দেখে নেবে। এবং যে অঙ্কটা বইতে দেওয়া নেই সেটা আমি এখানে সলভ করে দিয়েছি। দেখো কীভাবে করা হয়েছে না আমাদের ডিওয়াই ডিএক্স দেওয়া ছিল, কী করা হলো ডিওয়াই ডিএক্সটাকে টার্মটাকে ডান দিকে নিয়ে গিয়ে সেটা বাঁ দিকে যখন গুণ করো সেটা ডিএক্স ডিওয়াই হয়ে যাবে। নেক্সট কাজ কী করা যায় এই ওয়াই স্কোয়ারটাকে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে কী ফর্ম চলে আসবে এটা না ফর্মটা চলে আসবে ডিএক্স ডিওয়াই প্লাস আর এক্স সমান এস, এই ফর্ম যেখানে আর এস এটা কার ফাংশন ওয়াই এর ফাংশন, এই জিনিসটা আছে। তাহলে এখানে আর বলতে কি কাজ করছে 1/y স্কোয়ার, এস বলতে কি কাজ করছে 1/y কিউব। আমরা কি জানি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হয় না এখানের ক্ষেত্রে আইএফটা হয়ে যায় e⁻ ইন্টিগ্রেশন আর ডিওয়াই, এন আর বলতে কাজ করছে 1/y স্কোয়ার ইন্টু ডিওয়াই, তাহলে ইন্টিগ্রেশন 1/y স্কোয়ারের ইন্টিগ্রেশন কত না মাইনাস অফ 1/y সেটা চলে আসছে। এবার কী করে জানি আমাদের না যখনই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকলন গুণাঙ্ক পেয়ে যাই তখন যে অরিজিনাল সমীকরণ থাকে সেই সমীকরণের উভয় পক্ষকে আইএফ দ্বারা গুণ করে দিতে হয়। তাহলে এটা দ্বারা গুণ করলে কি আসে বাঁ দিকটা ডিডি অফ কি চলে আসে না যেটা আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে না যেটা উপরে থাকে এক্স, তাহলে এক্স ইন্টু e⁻1/y, আর ডান দিকে গুণ করার পর এটা আসছে। এবার কাজ কি না উভয় পক্ষকে আমাদের ইন্টিগ্রেশন করা, তাহলে ইন্টিগ্রেটিং লিখে দেওয়া হলো। যখন বাঁ দিকের ইন্টিগ্রেশন কি না ডিএক্স এর মতো দেখতে ইন্টিগ্রেশন এক্স হয়, ডান দিকের ইন্টিগ্রেশন করার সময় যে 1/y কিউব ছিল তাকে লেখা হলো 1/y স্কোয়ার ইন্টু 1/y। এইবার মাইনাস অফ 1/y কে জেড ধরে নেওয়া হলো, তাহলে মাইনাস অফ 1/y এর ডেরিভেটিভ কত না 1/y স্কোয়ার ইন্টু ডিওয়াই, কারণ আমরা জানি 1/y এর ডেরিভেটিভ হয় মাইনাস 1/y স্কোয়ার, কিন্তু যেহেতু মাইনাস ছিল তাই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1/y স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু ডিজেড। তাহলে যেখানে যেখানে 1/y ছিল সেই জায়গায় মাইনাস জেড বসবে, আর মাইনাস 1/y এর জায়গায় জেড বসবে, সেটা দিয়ে রিপ্লেস করা হলো।
তারপর দেখো ইন্টিগ্রেশন করা হলো, ইন্টিগ্রেশন বাই পার্ট, যেখানে জেডকে ফার্স্ট ফাংশন এবং ই টু দি পাওয়ার জেডকে সেকেন্ড ফাংশন ধরে ইন্টিগ্রেশনটা কিন্তু কমপ্লিট করানো হলো। নেক্সট কাজ কি না, আমাদের জেডের জায়গায় কত বসাতে হবে, -1/y, সেটা বসানোর পর যেটা আসছে তোমাদের বইতে হয়তো এইটা অ্যান্সার আছে বা কোনো কোনো জায়গায় এটাও অ্যান্সার থাকতে পারে, ঠিক আছে। তোমাদের একটু ফর্মটাকে চেঞ্জ করা হয়েছে, একটা জায়গায় লসাগু ছিল, আমি সেটাকে লসাগু করে দিয়েছি, বাস আর কিছু না। তোমরা যে কোনো ফর্মে অ্যান্সার রাখতে পারো, কিন্তু অবশ্যই খেয়াল করে সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক এটা কিন্তু লিখবে, ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা ভেক্টরে তোমাদের দেওয়া রয়েছে, এবিসি 3টে ভেক্টর বলা রয়েছে যার মান 3, 4, 5, আর এমনভাবে ভেক্টরগুলো রয়েছে যাতে একটা ভেক্টর অপর দুটো ভেক্টরের সমষ্টির উপর লম্ব হয়। তাহলে আমাদের প্রমাণ করতে হবে মডিউলাস অফ a প্লাস b প্লাস c সমান 5√2। এটা তোমাদের এসএন দিয়ে পেজ 696 উদাহরণ নম্বর 6 একদম ডিটো করে দেওয়া রয়েছে। যদি তোমাদের সেখানেও বুঝতে অসুবিধা হয়, আমি এটা আগের দিন নদিয়ার যে প্রশ্নটা আলোচনা করেছিলাম সেখানে কিন্তু এই টাইপেরই একটা অঙ্ক কিন্তু করেছি। শুধু কী ছিল না, ভেক্টরগুলো দেখো মানটা আলাদা ছিল, আর এখানে প্রুফ দিয়েছে আর ওখানে মান নির্ণয় করেছে, কিন্তু প্রসেস আর এবং প্রসিডিওরটা একদম ডিটো সেম। তোমরা কিন্তু সেখানে গিয়েও দেখতে পারো, টাইম স্ট্যাম্পটা দেওয়া রয়েছে, টাইম স্ট্যাম্প গিয়ে কিন্তু ওখানে দেখতে পারো। কি সুবিধা হবে, ওখান থেকে তোমরা কনসেপ্টটা বুঝতে পারবে, আর না হলে কিন্তু বইতে একদম ডিটো করে দেওয়া রয়েছে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর পার্টটা দেখতে পারো, আর যারা যারা অলরেডি পার্ট 5 দেখে ফেলেছো তাদের জন্য অঙ্কটা তোমরা নিজেরাই ট্রাই করো, নিজেরাই পেরে যাবে, কোনো সমস্যা কিন্তু কিছু নেই, ঠিক আছে। নেক্সট যেটা বলা রয়েছে, এ ভেক্টর বি ভেক্টর দেওয়া রয়েছে, আমাদের সি ভেক্টর এমনভাবে নির্ণয় করতে হবে যাতে এ আর বি দুজনের উপরে লম্ব হয়। আমরা কি জানি, কোনো ভেক্টর যদি দুটো প্রদত্ত ভেক্টরের উপর লম্ব হয় তাহলে সেই ভেক্টরটা তাদের ক্রস প্রোডাক্টের সাথে প্যারালাল হবে, কারণ ক্রস প্রোডাক্টটা কি পাই না, কোনো দুটো ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করলে ওদের উপর আমরা লম্ব ভেক্টরটা পাই। তাহলে আমাদের দরকার কি না, সি ভেক্টরটা সেটা এ আর বি দুজনের উপর লম্ব, তার মানে ওদেরকে ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটা পাবো অর্থাৎ 21i - j - k তার সাথে এটা লম্ব হবে। কারণ আমরা জানি দুটো ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করলে তাদের লম্ব পাই, আর আমাদের দরকার কি দুজনের উপর লম্ব। এবার সেটা যে এই লম্বই হবে তার তো কোনো মানে নেই, কিন্তু ওর সাথে যে প্যারালাল হবে সেটুকু আমরা বলতে পারি। সেই জন্য সি ভেক্টরটা কি ধরা হয়েছে, আমরা প্যারালাল হলে কি জানি, তার একটা ল্যামডা গুণিতক বা মিউ গুণিতক বা কে গুণিতক আকারে লিখতে পারবো, তাহলে সেটাকে আমি এখানে ল্যামডা গুণিতক আকারে বলেছি। তাহলে কি এই ল্যামডার মানে আমার প্রয়োজন, কিন্তু আরও একটা শর্ত আমাদের কি বলে দেওয়া রয়েছে না, মডিউলাস অফ সি ইকুয়াল টু 21, এটা আমাদের বলে দেওয়া আছে। অর্থাৎ যে সি ভেক্টরটা আমরা নির্ণীত হবে তার মডিউলাসের মান 21। তাহলে মডিউলাস অফ সি যখন করবো 21 মড ল্যামডা√3 আসবে, কারণ মডিউলাস অফ i - j k এর ভ্যালু কত, √3 হয়, আর ল্যামডার মডিউলাস তো ল্যামডাই থাকবে, কারণ যখন মড তুলবো প্লাস মাইনাস আসবে, সেক্ষেত্রে আমাদের ল্যামডার ভ্যালু কত পাচ্ছি, +-1/√3। তাহলে আমরা সি ভেক্টর কত হয়ে যাবে না, এই ল্যামডার জায়গায় ল্যামডার মানটা বসাতে হবে, +-1/√3 বসালে এই যেটা আসবে সেটা হচ্ছে আমাদের সি ভেক্টর। উপাংশ আকারে লেখা মানে কি, এই যে এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ, অর্থাৎ আমরা যাকে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগ বলি, সেটা আকারে লেখা মানে আমাদের হচ্ছে উপাংশ আকারে ভেক্টরটাকে লিখে ফেলা, ঠিক আছে। নেক্সট আমাদের এলপিপি দেওয়া রয়েছে, একটি নতুন শস্যজাত দ্রব্য যা ভুসি ও চালের মিশ্রণে তৈরি হয়, সেখানে দু রকম আমাদের পদার্থ দরকার, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে লোহা। লোহা বলতে আমরা যেটা আয়রন বলি। তাহলে কত প্রোটিন দরকার না, অন্তত প্রতি কিলোগ্রামে যেন 88 গ্রাম প্রোটিন থাকে, আর প্রতি কিলোগ্রামে যেন 36 মিলিগ্রাম লোহা থাকে। এবার যে দু ধরনের খাবার মেশানো হবে তাতে কি কি পরিমাণ প্রোটিন আর লোহা আছে বা আয়রন আছে সেটা আমাদের বলে দেওয়া রয়েছে। একটা হচ্ছে ভুসি আর একটা হচ্ছে চাল। এবার আমাদের কাজ কি হবে না, প্রতি কিলো ভুসির দাম যদি আমাদের 5 টাকা এবং প্রতি কিলো চালের দাম যদি 4 টাকা হয়, তাহলে এমনভাবে ভুসি আর চাল মেশাতে হবে যাতে আমাদের খরচটা ন্যূনতম হয় এবং আমাদের যে চাহিদা 88 গ্রাম প্রোটিন আর 36 মিলিগ্রাম লোহা, সেই চাহিদাও যেন পূরণ হয়। তাহলে আমরা ধরে নিলাম যে ভুসি কিনতে হবে x কেজি আর চাল নিতে হবে y কেজি দিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। এবার প্রতি কেজি ভুসির দাম যেহেতু আমাদের 5 টাকা আর চালের দাম 4 টাকা, তাহলে আমরা x কেজি ভুসি আর y কেজি চাল কিনবো, তাহলে আমাদের মোট খরচ হবে কত, 5x + 4y টাকা। তার মানে আমাদের বিষয়াত্মক অপেক্ষক কি হয়ে যায় না, সাধারণত ব্যয় ফাংশন বা আয় ফাংশনটা বিষয়াত্মক অপেক্ষক হয়, তাহলে এখানে আমাদের ব্যয় ফাংশন এটা কত না 5x + 4y, যার মান অবম বা ন্যূনতম করতে হবে, কারণ বলেইছে ন্যূনতম খরচ, তার মানে এটাকে অবম করতে হবে বা মিনিমাম করতে হবে বা ন্যূনতম করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে শর্ত কি না, শর্ত হচ্ছে যেগুলো কন্ডিশন বলা আছে অর্থাৎ যে শর্ত মেনে চলতে হবে সেগুলোই আমাদের বাধাগোষ্ঠী হিসেবে কাজ করবে। কি কি না, প্রথম দেখো বলা আছে না, প্রতি কেজি ভুসিতে কতটা পরিমাণ আছে প্রোটিন, 80 গ্রাম, আর প্রতি কেজি চালে প্রোটিন আছে কত, 100 গ্রাম। তাহলে আমাদের মোট প্রোটিন কত হবে না, আমরা নিয়েছি এক্স একক আর ওয়াই একক, অর্থাৎ এক্স কেজি ওয়াই কেজি, তাহলে তাতে থাকবে 80x + 100y গ্রাম আমাদের প্রোটিন। কিন্তু আমাদের মিনিমাম প্রোটিন রিকোয়ারমেন্ট কত, 88 গ্রাম প্রোটিন, অর্থাৎ এই যে 80x + 100y এই মানটা যেন 88 থেকে বেশি হয়, তাহলে মিনিমাম 88 দরকার, মানে তার থেকে বেশি হলেও কোনো সমস্যা নেই, কারণ ওই মানটা = 88। এখান থেকে আমরা 4 দিয়ে উভয় পক্ষকে ক্যান্সেল আউট করা হয়েছে, ঠিক আছে।
নেক্সট কি না, প্রতি কেজি ভুসিতে এবং প্রতি কেজি চালে আমাদের কি রয়েছে না, লোহা কত রয়েছে 40 মিলিগ্রাম আর 30 মিলিগ্রাম। তাহলে আমাদের এক্স কেজি ভুসিতে আর ওয়াই কেজি চালে কত লোহা থাকবে, এই যে কত লোহা থাকবে না 40x + 30y মিলিগ্রাম। কিন্তু এই লোহার পরিমাণ 36 মিলিগ্রাম লোহার পরিমাণের থেকে বেশি হতে হবে, কারণ আমাদের অন্তত পক্ষে 36 মিলিগ্রাম লোহা আছে এমন খাদ্যদ্রব্য বানাতে হবে। তাহলে ওর মান 36 থেকে বেশি হতে হবে। তার মানে 40x + 30y > 36। আবার এখানে 2 দিয়ে ক্যান্সেল আউট করা হয়েছে। তার মানে আমাদের রৈখিক প্রোগ্রামবিদ্যা সমস্যাটা কি হলো না, z = 5x + 4y, যাকে অবম বা ন্যূনতম বা মিনিমাম করতে হবে। তোমরা যে কোনো ভাষা লিখতে পারো, তোমার যদি মনে হয় যে বইয়ের ভাষায় লিখো, যেটুকু দেওয়া আছে প্রশ্নে ন্যূনতম, কোনো সমস্যা নেই, ন্যূনতম করতে হবে। যখন বাধা গোষ্ঠী হবে কি না, যে দুটো কন্ডিশন আমরা পেয়েছি সেই দুটো কন্ডিশন, এবং অবশ্যই নন নেগেটিভ যে কন্ডিশনটা হবে সেটা আমাদের দিতে হবে। এবার তোমরা যদি খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের উত্তর নয়। উত্তরটা কি না, দেখো তবেই নতুন খাদ্যশস্যে ন্যূনতম খরচ হবে। কি নির্ণয় করতে হবে না, কতটা পরিমাণ করে দুটো জিনিস মেশাতে হবে সেই জিনিসটা আমাদের কিন্তু বের করতে হবে। ন্যূনতম কত খরচ হবে সেটাও বের করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের সমাধানটাও করতে বলা আছে, ঠিক আছে। কিন্তু যেহেতু আমাদের সিস্টেম রয়েছে বা আমাদের বোর্ডের যে গাইডলাইন রয়েছে সেটা হচ্ছে কি, হয় প্রবলেম ফরমেশন, নাহলে প্রবলেম সলিউশন। একই সাথে প্রবলেম ফরমেশন এবং সলিউশন থাকেন। সেই জন্য আমি সমাধান করিনি, কিন্তু অঙ্কটা একবারে সহজ আছে, তোমরা বাড়িতে সমাধানটা ট্রাই করতে পারো, ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা দেওয়া রয়েছে, এসএন দে 817 পেজে উদাহরণ নাম্বার 11 করে দেওয়া রয়েছে, এবং সেটা এইচএস 2016তেও পড়েছিল। তো সেই অঙ্কটাই আবার ঘুরে দেওয়া রয়েছে সাজেশান হিসেবে তোমাদের। তো সেটা তোমরা 817 পেজে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। বা এই টাইপের তোমাদের কিন্তু আমি অলরেডি 5টা পেজে 5টা সলিউশন করে দিয়েছি। অর্থাৎ তোমরা এখন নিজেরা ট্রাই করলেই কিন্তু এখন যে কোনো ধরনের সমাধান আশা করছি করতে পারবে। কারণ আমরা যে পেজগুলো করেছি সেখানে কিন্তু আনবাউন্ডেডও ছিল এবং বাউন্ডেডও ছিল। অর্থাৎ সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রে আমরা কীভাবে মান বের করব এবং অসীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রে কীভাবে আমরা ছবিটা আঁকবো, এই দুটো জিনিসই কিন্তু তোমাদের আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা কিন্তু প্র্যাকটিস করলে এরপর থেকে যে কোনো লেখচিত্র আশা করা যায় করতে পারবে। শুধু প্রবলেম ফরমেশনের ক্ষেত্রে যদি কোনোটা নতুন পাই তবে করাবো, নাহলে কিন্তু সেটাও তোমাদের আমি হোম টাস্ক হিসেবে দিয়ে দেবো। কেবল তোমরা নিজেরা ট্রাই করলেই পারবে, ঠিক আছে। নেক্সট যেটা বলা রয়েছে, আমাদের একটা বেজ থেকে একটা অঙ্ক দেওয়া রয়েছে প্রবাবিলিটি। তোমরা যদি একটু পড়লেই বুঝতে পারবে যে এটা বেজের অঙ্ক। কারণ যে অঙ্কটা দেওয়া রয়েছে সেখানে বলা হয়েছে যে 3টা থলিতে 3 রকমের লাল আর সাদা বল মিশিয়ে রাখা হয়েছে, সংখ্যাগুলো ডিফারেন্ট করে দেওয়া রয়েছে। তারপর একটা থলি নির্বাচন করে সেখান থেকে বল তোলা আছে, দেখা গেছে যে বলটা লাল। তাহলে সেটা যে আদতে এ থলি থেকে তোলা হয়েছিল সেটা নির্বাচন করতে হবে। অর্থাৎ পরবর্তী ঘটনা এখানে বলে দিয়েছে যে লাল হয়েছে, তাহলে যে এ থলি থেকেই যেটা বলটা এসছে সেটা বের করতে হবে। অর্থাৎ ক্লিয়ারলি পড়লেই বোঝা যাচ্ছে যে এটা বেজ হবে। তো এটা তোমরা নিজেরা আগে অ্যাপ্লাই করো। যদি মনে হয় যে আটকে যাচ্ছে, তাহলে তোমরা এসএন দিয়ে পেজ 86 একদম উদাহরণ নাম্বার 1টা কিন্তু দেখতে পারো, ঠিক আছে। একদম ভালো অঙ্ক, এবং এই অঙ্কটা অনেকবার পেজে রেকমেন্ডেশন হিসেবে থাকে, এবং সহজ প্রশ্ন কিন্তু অনেকগুলো পেজে তোমরা সাজেশন হিসেবে কিন্তু দেখতে পাবে অঙ্কটাকে, ঠিক আছে। তোমরা নিজেরা ট্রাই করলেই পারবে। তোমরা যারা যারা বেজের কনসেপ্ট জানো বা আগের ভিডিওগুলো দেখেছো, সেখানেও কিন্তু আমি বেজের কনসেপ্ট সম্পর্কে বলেছি যে কখন আমরা বেজ অ্যাপ্লাই করতে পারবো বা কী কী শর্ত থাকলে বেজ হয়, সেটাও কিন্তু আমাদের ডিসকাস করা রয়েছে। তোমরা সেগুলো দেখো, সেখান থেকেও কিন্তু তোমরা কনসেপ্টটা তৈরি করতে পারবে। নেক্সট যে অঙ্কটা রয়েছে এটাও তোমাদের উদাহরণে দেওয়া রয়েছে, উদাহরণ নাম্বার 33 পেজ নাম্বার 854। এখানেও কিন্তু বেসিক একদম প্রবাবিলিটির কন্ডিশন কাজে লাগিয়েই কিন্তু আমাদের এটা করে দেওয়া আছে। এখানে একটু স্বাধীনের ঘটনাগুলো কাজে লাগানো আছে। তোমাদের বেসিক একটা মনে রাখতে হবে যে দুটি ঘটনা যদি পরস্পর স্বাধীন হয়, ওদের যে কোনো কম্বিনেশন এ আর বি যদি স্বাধীন হয়, তাহলে এ কমপ্লিমেন্ট বি, এ বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, আর তোমাদের রয়েছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এগুলো সব কি হয় স্বাধীন হয়। এবং শুধুমাত্র এটা দুটো ঘটনা নয়, এটা এন সংখ্যক ঘটনার ক্ষেত্রেও সত্য। সেই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে কিন্তু তোমাদের দেখবে উদাহরণটাকে করে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা রয়েছে এটাও তোমাদের বইতে রয়েছে, এসএন দে পেজ 414 উদাহরণ 2। সেখানে কিন্তু অঙ্কটা যেটা রয়েছে সেটা হচ্ছে a টু বি e⁻kx dx। দেখো তোমরা যদি বুঝতে পারো দুটো অঙ্ক হুবহু সেম, শুধুমাত্র ভ্যালুগুলোকে চেঞ্জ করা আছে। শুধু তোমরা কী করবে না, ওখানে যে অঙ্কটা আছে এর জায়গায় 2, বি এর জায়গায় 4 আর কে এর জায়গায় 3 বসিয়ে নেবে। তারপর দেখবে যা করা আছে একদম হুবহু সেম অঙ্ক ডিটো। সেই জন্য কিন্তু আমি আর করে দেইনি। তোমরা কিন্তু ওখানে থেকে নিজেরা ট্রাই করো, এবং একদম ছোটো 4-5 লাইনে বইতে কমপ্লিট করে দেওয়া আছে। কি একটা জিবির একটা ফর্মুলা লাগবে, গুণোত্তর প্রগতির ক্ষেত্রে সামের একটা ফর্মুলা লাগে, ব্যাস আর কিছু নয়। যেখানে ফর্মুলাটা কি থাকে, a ইন্টু r⁻n−1/r−1, কখনো এটা লাগে বা কখনো a ইন্টু 1 - r⁻n/r
ওয়ান মাইনাস আর, এটা কখন এই দুটো ফর্মুলা লাগে। নিচেরটা আমাদের অ্যাপ্লাই করা হয় যখন আটটা একের থেকে ছোট হয়, আর উপরটা অ্যাপ্লাই করা হয় যখন আটটা একের থেকে বড় হয়। এই দুটো ফর্মুলা লাগে। এবার এখানে কি, যেহেতু আর বলতে এখানে তোমরা দেখবে e⁻h আসবে, সেক্ষেত্রে তোমাদের উপরের ফর্মুলাটাই অ্যাপ্লাই করে কিন্তু অঙ্কটা করা হয়েছে। একদম সহজ অঙ্ক, একদম কিছু চিন্তা করার কোনো কারণে। তোমরা এই যেগুলো বললাম যে এর জায়গায় 2, বি এর জায়গায় 4 আর কে এর জায়গায় 3, এটা পুট করলে কিন্তু অঙ্কটা চলে আসবে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি দেওয়া রয়েছে 1/√n, 1/√2n, √3n প্লাস 1/n। এই যে 1/n এটাও কিন্তু ওই ফর্মেই রয়েছে, কত, 1/n ইন্টু n, মানে n স্কোয়ার হয়, তাই জন্য রুটটাকে তুলে দিয়ে 1/n করে দেওয়া আছে। এবারে কি আমাদের জানি কি স্ট্যান্ডার্ড ফর্মে আনতে গেলে কি করতে হবে, বাইরে একটা 1/n প্রয়োজন, সেই জন্য এবারে বাইরে 1/n ডাইরেক্ট বের করতে পারবো না, সেই জন্য রুটের ভেতর থেকে n স্কোয়ার কমন নেওয়া হয়েছে। কারণ রুটের ভেতর থেকে n স্কোয়ার কমন আসা মানে বাইরে যখন বেরোবে সেটা n হয়ে চলে আসবে, সেটা এখান থেকে আমাদের যে প্রয়োজনীয় 1/n সেটা কিন্তু পাবো। এবার প্রশ্ন হচ্ছে রুটের ভেতর থেকে n স্কোয়ার কমন কীভাবে পাবো, কোথাও তো n স্কোয়ার নেই, একমাত্র লাস্ট টার্ম ছাড়া, লাস্ট টার্মে n ইন্টু n মানে n স্কোয়ার রয়েছে। যেহেতু নেই, সেই জন্য যখনই জোর করে আমরা কমন নিতে যাব, সেই জন্য একটা n তো রয়েছে সেটা কমন বেরোবে, কিন্তু আরেকটা n যে দরকার, n স্কোয়ার মানে কি দুটো n দরকার, তাহলে সেই আরেকটা n যখন পাচ্ছি না, জোর করে কমন নিলে কি হবে, সেটা ডিভাইড হয়ে যাবে। এখানেও তাই হয়েছে, সেই জন্য প্রথমটার ক্ষেত্রে 1/n, দ্বিতীয়টার ক্ষেত্রে 2/n, একটা n তো পাচ্ছিলাম, আরেকটা n জোর করে নেওয়ার জন্য ডিভাইড হয়েছে, তারপরটার ক্ষেত্রে 3/n, এবং এইভাবে লাস্টেরটার ক্ষেত্রে n/n। তাহলে দেখো এবার যে রিদিমটা যদি আমরা দেখি, তাহলে 1/n কমন ছিল এবং চেঞ্জটা কোথায় হচ্ছে, এইখানে 1, এখানে 2, এখানে 3, এবং এইভাবে চলতে চলতে n হয়েছে। তাহলে আমরা কি জানি, যে যেখানে চেঞ্জ হয় তাকেই আমরা কি বলি, r বলে ডিনোট করি। তাহলে সামেশন r = 1 to n, ওই জায়গাটা r/n বলে ডিনোট করা হয়েছে। এবার r/n মানে আমরা কি লিখতে পারি, rh লিখতে জানি, কারণ আমরা জানি h = 1/n, এই ফর্মুলাটা আমাদের জানা আছে। তাহলে যখনই আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে চলে এলো লিমিট, তখন h টেন্ডিং টু 0 হয়ে যাবে। আমরা কি জানি, rh এর জায়গায় x কে রিপ্লেস করে দিতে হয়, আর এই আমাদের লিমিটটা পরিবর্তিত হয়, কি হয়ে যায়, ইন্টিগ্রেশন 0 to 1 হয়ে যায়। তাহলে হয়ে যাচ্ছে 0 to 1, 1/√rh এর জায়গায় ছিল x, তাহলে 1/√x ইন্টু dx। তাহলে এর ইন্টিগ্রেশন কত হয় না, ইন্টিগ্রেশন হয় 2√x, কারণ 1/√x এর ইন্টিগ্রেশন আমরা কত জানি, 2√x, বা যে জানো না সে ডাইরেক্ট ওই x⁴n এর যে ইন্টিগ্রেশনের ফর্মুলা, x⁴n+1/n+1, এই ফর্মুলা অ্যাপ্লাই করেও কিন্তু করতে পারো, সেক্ষেত্রে একই ভ্যালু আসবে। বা তোমরা এক্ষেত্রে কিন্তু মনে রেখে দিতে পারলে ভালো, যে 1/√x এর ইন্টিগ্রেশন 2√x হয়, না মনে রাখতে পারলেও কোনো সমস্যা নেই, তারপর আপার লিমিট লোয়ার লিমিট বসালে ভ্যালু আসবে 2। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা দেওয়া রয়েছে, y² = 4x অধিবৃত্ত, এই অঙ্কটা তোমাদের আমি আগে অন্তর্গোলকের যে ব্যাখ্যা সাঁতরা র্যাপিড টেস্ট, সেখানে কিন্তু আমি অলরেডি সলভ করেছি, তোমাদের আমি আবারও বলছি, যারা পুরোনো ভিডিওগুলো দেখোনি সেগুলো দেখো, সেখান থেকে অনেক বেশি কিন্তু অঙ্ক তোমরা এখানে কমন পাবে। কারণ আমি যে প্রশ্নটা তোমার সাঁতরা র্যাপিড টেস্টটা করেছি, সেটা কিন্তু তোমাদের 2024-এরই সাজেশন হিসেবে কিন্তু বেরিয়েছিল। ঠিক আছে, তো সেখান থেকে যে ক্যালকুলাস পার্টটা করেছি, ওটা দেখলেই কিন্তু ক্যালকুলাসের যে অনেক অঙ্ক কিন্তু তোমরা ওখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে, 10 মিনিট 42 সেকেন্ড থেকে শুরু হয়েছে এই অঙ্কটা, একদম হুবহু একই অঙ্ক ছিল, এবং তোমাদের 2018-তেও পড়েছিল, দেখছে নিশ্চয়ই, দেখলে বুঝতে পারছো। অর্থাৎ এই অঙ্কটা কিন্তু সেখানে ডিটেলসে করে দেওয়া রয়েছে। তোমরা চ্যানেলে যাও, সেখানে প্লেলিস্ট থেকে কিন্তু সাঁতরা র্যাপিড টেস্টের যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টটা থেকে অন্তর্গোলকের ব্যাখ্যার যে ভিডিওটা, সেখান থেকে কিন্তু এই অঙ্কটা দেখে নিতে পারো। ঠিক আছে, বা তোমরা নিজেরাও ট্রাই করতে পারো, যদি পেরে যাও, কোনো সমস্যা কিন্তু কিছু নেই। একদম সহজ অঙ্ক রয়েছে, এমনটা নয় যে কঠিন অঙ্ক, না পারার মতো কিছু নেই, তোমরা কিন্তু ট্রাই করলেই পারবে। নেক্সট যে অঙ্কটা দেওয়া রয়েছে দেখো, y = fx = 3x⁵ - 5x³ প্লাস 5x - 7, একটা বক্ররেখা বলছে যে কোন বিন্দুগুলোতে fx অপেক্ষকটির পরিবর্তনের হারটা অবম দরকার। শুধু fx অপেক্ষককে অবম দেখাতে বলেনি, তার যে পরিবর্তনের হার, তাহলে পরিবর্তনের হার মানে কি জানি না, dy/dx। আমাদের এখন কাজ হচ্ছে dy/dx কে অবম দেখানো। দেখো এখানে বেসিক টেকনিক একটা কি না, যদি fx কে অবম দেখাতে হতো, তাহলে fx এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে 0 করতে হতো, সেখান থেকে x এর যা মান বেরাবে সেইটা ডবল অর্ডার ডেরিভেটিভে বসানোর পর সেইটা অবম দেখানো মানে কি, আমাদের গ্রেটার দেন 0 দেখাতে হতো, আর চরমের জন্য লেস দেন 0। কিন্তু এখন আমাদের এফেক্সের চরম অবম দরকার নেই, আমাদের দরকার তার পরিবর্তনের হারের চরম অবম। তাহলে এখন পরিবর্তনের হারটাই dy/dx, তাহলে তার চরম অবম দরকার, মানে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, অর্থাৎ এফেক্সের ফার্স্ট dy/dx এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, dy/dx এর ফার্স্ট অর্ডার আর এফেক্সের ডবল অর্ডার দুটো একই কথা। সেই জন্য dy/dx এর যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তাকে 0 করতে হবে, আর dy/dx এর যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তাকে আমাদের অবম মানের জন্য গ্রেটার দেন 0 দেখাতে হবে। তাহলে dy/dx এর চরম বা অবমানের জন্য dy/dx এর যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, অর্থাৎ ddx অফ dy/dx, তাকে 0 করতে হবে। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি না, x এর তিনটা মান, x = 0 আর x = ±1/√2। এবার এই তিনটে মানের কোন মানে আমাদের চরম বা অবম মান থাকবে সেটাকে দেখতে হবে, কারণ আমাদের অবম মান খুঁজতে হবে এবং পরিবর্তনের হারটাও নির্ণয় করতে হবে।
দেখো ডিওয়াই ডিএক্স এর চরম বা মানে যে মানগুলো পেলাম, যেমন যখন আমরা এক্স ইকুয়াল টু 0 বসাচ্ছি মানটা কত আসছে -30, এটা লেস দেন 0। আমরা কি জানি না ডবল অর্ডার ডেরিভেটিভ, এখানে আবারও মনে করিয়ে দিই এখানে কিন্তু ওয়াই এর ডবল অর্ডার ডেরিভেটিভ নয়, ডিওয়াই ডিএক্স, কারণ পরিবর্তন হারের অবমান দরকার, সেই জন্য ডিওয়াই ডিএক্স এর ডবল অর্ডার ডেরিভেটিভ কি আসছে লেস দেন 0। তাহলে বলতে পারি ডিওয়াই ডিএক্স এর এখানে চরম মান থাকবে, কিন্তু আমাদের চরম মান খুঁজতে বলেনি, আমাদের দরকার অবমান। তাহলে সেই জন্য কি বাকি যে দুটো পয়েন্ট +-1/√, এবার একসাথে বসিয়ে দিয়েছি কেন দুটো বিন্দু, কারণ তোমরা যদি একটু দেখো যে ডবল অর্ডার ডেরিভেটিভটা কত এসছে 180 x², তাহলে যেহেতু স্কোয়ার রয়েছে তাই এখানে প্লাস বসালেও যা আসবে মাইনাস বসালেও তা আসবে, সেই জন্য আমি দুটো মান একসাথে বসিয়ে দিয়েছি এবং দুটো ক্ষেত্রে কত আসবে >60, তার মানে >0। তাহলে মানে আমরা বলতে পারি +-1/√2 দুটো বিন্দুতেই অবমান রয়েছে। এবং সেই আমাদের অবমান যেহেতু রয়েছে আমাদের বিন্দু দরকার, বিন্দু মানে শুধু এক্স এর ভ্যালু নয়, অবশ্যই সেটা ওয়াই ভ্যালু। তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হবে না, যখন আমাদের ওয়াই ইকুয়াল টুই বলা ছিল, দেখো ফাংশনটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাহলে এক্স এর জায়গায় একবার 1/√2 বসাবো, সেক্ষেত্রে আমাদের ওয়াই এর মানটা পাচ্ছি এটা, আর এক্স এর জায়গায় -1/√2 বসাবো, সেখানে আমাদের ফাংশনাল ভ্যালু আছে এটা। তার মানে বিন্দুগুলো কি হয়ে যাচ্ছে 1/√2 কমা এটা আর -1/√2 কমা এটা। তাহলে এই দুটো বিন্দুতে আমরা কি পাচ্ছি না চরম বা ফাংশনের অবমান পাচ্ছি। এবার কি চেয়েছে না পরিবর্তনের হারের মান, পরিবর্তনের হারের মান অর্থাৎ ডিওয়াই ডিএক্স এর মান আমাদের বের করতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান কত না 15x⁴ -15x² + 5। তোমাদের কাজ কি হবে, এখানে এক্স এর জায়গায় যে বিন্দুটা পেয়েছিলাম 1/√2, সেই √2 ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়া, বসিয়ে দিলে এখানে কি পাবে না এই যে পরিবর্তনের হারের মান সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি সেই পরিবর্তনের হারের মানটা আর দেখাইনি, কারণ একদম সহজ কনসেপ্ট আছে, এক্স এর মান তোমাদের 1/√2 এই মানটা বসিয়ে দিলে কিন্তু ওই পরিবর্তনের মানটা চলে আসবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক যেটা রয়েছে এটা আমি তোমাদের আগের দিনের পেজেই করেছি, নদিয়া ডিস্ট্রিক্টের যে কোশ্চেনগুলো পার্ট 5 আলোচনা করেছিলাম আগের দিন, সেখানে একদম হুবহু একই প্রশ্নটা কিন্তু আলোচনা করেছি, এবং সাঁতরা র্যাপিড টেস্টেও এই কোশ্চেনটা ছিল, সেখানেও কিন্তু আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসেছে। তোমাদের কাজ কী হবে, আগে নিজেরা ট্রাই করা, যারা ভিডিওটা দেখেছো বা আগে প্র্যাকটিস করেছো তারা কিন্তু নিজেরা ট্রাই করেছো এটা করা যাচ্ছে কিনা, যদি না করতে পারো তাহলে নদিয়া ডিস্ট্রিক্টের যে কোশ্চেনটা লাস্ট ডে আমি আপলোড করেছিলাম আমাদের লাস্ট ভিডিও 5 নম্বর ভিডিও, সেখানে কিন্তু গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো, সেখানে কিন্তু ক্লিয়ারলি করে দেওয়া রয়েছে যে কিভাবে করতে হবে, ঠিক আছে। নেক্সট অঙ্কটা বলা রয়েছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে y² = 2x + 1, আর একটা সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে x = y + 1। এদের দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চল সেই সীমাবদ্ধ অঞ্চল চিহ্নিত করতে হবে। তার মানে এখানে কিন্তু প্রথম চিহ্নিতের জন্য একটা পার্ট মার্ক তোমাদের কিন্তু দেওয়া হবে, কারণ প্রশ্নের মধ্যে সেটা চাওয়া হয়েছে, এবং তারপর সেটা সমাকলনের সাহায্যে তার সেই ক্ষেত্রফলটা কত হয় সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো যে জিনিসটা আছে সেটা চিহ্নিত করা হয়েছে অ্যারো দ্বারা, সেই গ্রিন কালার অ্যারো দিয়ে চিহ্নিত করে দিয়েছি যে এই অঞ্চলটা আমাদের চিহ্নিত হয় এই দুটো বক্র দ্বারা। এবার এই দুটো বক্রকে প্রথম সমাধান করা হয়েছে, আমি আগেও বলেছি যে দুটো বক্রকে সমাধান করা হয় কেন না দুটো বক্র কোথায় ছেদ করেছে সেই ছেদ বিন্দুটা পাওয়ার জন্য। তাহলে এখানে আমরা কি পাচ্ছি ছেদ বিন্দু না এক্স এর মান 4 ওয়াই এর মান 3 অর্থাৎ 4,3, আরেকটা পাচ্ছি এক্স এর মান 0 ওয়াই এর মান -1, তাহলে 0, -1। সেই বিন্দুগুলোর নাম আমি এখানে দেখো মেনশন করি, একটা হচ্ছে এ বিন্দু যেখানে ছেদ করেছে, আরেকটা হচ্ছে ই বিন্দু, তার সাইডে তার স্থানাঙ্কগুলো লেখা রয়েছে। আরও কি দরকার, আমাদের এই বিন্দুটা প্রয়োজন হবে, এফ বিন্দু। এই বিন্দুটা কীভাবে আসে, এই সরল রেখাটা এক্স অক্ষকে কোথায় ছেদ করে সেটা পেতে হবে। তাহলে সরল রেখাকে এক্স অক্ষ কোথায় ছেদ করেছে সেটা পেতে গেলে ওয়াই মান 0 বসাতে হবে, সেটাই বসিয়ে করে এফ বিন্দুটা পাওয়া যাচ্ছে, যেটা আমি পরের পেজে তোমাদের পড়িয়েছি। আর কি দরকার না এই যে সি বিন্দুটা, এটা কি এই বক্র রেখাটা এক্স অক্ষকে কোথায় ছেদ করেছে, তার জন্য কি না 1 নম্বর বক্র এক্স অক্ষের ছেদ বিন্দুর জন্য ওয়াই = 0 বসিয়ে পাই। তাহলে ওয়াই = 0 বসালে এক্স এর মান পাচ্ছি -1/2, সেই জন্য বিন্দুটা হয়ে যাচ্ছে -1/2, 0। একইভাবে এই যে এফ বিন্দুটা দেখো পরেরটাতে লিখেছি যে 2 নম্বর সরল রেখা এক্স অক্ষের ছেদ বিন্দুর জন্য ওয়াই = 0 বসিয়ে পাই, সেখান থেকে পাচ্ছি কি এফ বিন্দুটা। এবার নির্ণয় ক্ষেত্রফলটা কোনটা না এ বি সি ডি ই এফ এ, এইটা ক্ষেত্রফল পুরো এই যে এ থেকে শুরু করে এই যে এই বরাবর গিয়ে আবার সেই এতে ফিরে আসবে, এই যে রিজিয়নটা দরকার। এবার প্রশ্ন হচ্ছে এর ক্ষেত্রফলটা বের করবো কিভাবে, না এর ক্ষেত্রফলকে 4টা পার্টে ডিভাইড করা হয়েছে। কিভাবে না দেখো প্রথমে এই পুরো রিজিয়নটার ক্ষেত্রফল আমরা বের করে নেব, এই পুরো রিজিয়নটা অর্থাৎ সি ডি ই এম সি, অর্থাৎ এই পুরো রিজিয়নটা। এবার এতে যখনই বের করবো তখন অ্যাডিশনাল হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রফল আমাদের নেওয়া হয়ে গেছে, তাহলে এটা বাদ দিতে হবে কোন জায়গাটা না এফ ই এম, এই জায়গাটা বাদ দিতে হবে। তাহলে এইটুকু হলেও এখনও নিচের পোর্শনের ক্ষেত্রফল দরকার, সেটা কি না সি বি এ জি এই ছোটো পার্ট প্লাস জি এ এফ এই ছোটো পার্ট। তার মানে এই 4টে পার্টে কিন্তু আমাদের ক্ষেত্রফলটা বেরোবে, সেটাই দেখো এখানে লেখা আছে। এইভাবে দেখো 4টে পার্ট, ছবি আর যে লেখাটা লেখা আছে এই লেখাটা ম্যাচ করালে কিন্তু বুঝতে পারবে। এবার দেখো এর মধ্যে দুটো রিজিয়ন আছে যেখানে ট্রায়াঙ্গুলার রিজিয়ন অর্থাৎ ত্রিভুজাকার, একটা কি এজিএফ এই জায়গাটা, আরেকটা রয়েছে এফএমই বা এফইএম এই জায়গাটা। তাহলে এই দুটো ক্ষেত্রফল যখন বের করবো এখানে কোনো ইন্টিগ্রেশন লাগাবো না, এখানে ডাইরেক্ট আমরা ত্রিভুজের যে ক্ষেত্রফল, কারণ যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে
সমকোণী ত্রিভুজ তার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লাগিয়ে দেবো। এবার ভূমিটা কি না এফ থেকে এম এর দেখো ভুজের যে দূরত্ব একটা রয়েছে 1, একটা 4, তার মানে ভুজের দূরত্ব হচ্ছে 3, তাহলে ভূমি 3। আবার উচ্চতা কি না এই যে ই এর স্থানাঙ্ক রয়েছে, ই এর স্থানাঙ্কের কোটি, এটাই হচ্ছে এই ক্ষেত্রে উচ্চতা, তার মানে এটাও 3, তার মানে এর ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু 3 হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফল কত, এই যে এফ, এটা কত না এর ভূমিও 1 আর উচ্চতাও 1, তার মানে এখানে হবে হাফ ইন্টু 1 ইন্টু 1। এই জন্য এই দুটো ক্ষেত্রফলে কিন্তু ডাইরেক্ট ইন্টিগ্রেশন না লাগিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। কিন্তু বাকি দুটো পার্ট আমরা পারবো না, কারণ হচ্ছে যেহেতু কার্ভ রয়েছে বা বক্র রয়েছে, সেক্ষেত্রে আমাদের বক্রের ফর্মুলা লাগাতে হয়। প্রথমটা কি করা হয়েছে, সি থেকে এম পর্যন্ত, সি এর ক্ষেত্রে ভুজ কত -1/2 আর এম এর ক্ষেত্রে 4, তাহলে -1/2 টু 4 ওয়াই ডিএক্স, ওয়াই বলতে এই বরাবর স্ট্রিপ টানা হয়েছে, সেই জন্য ওয়াই ডিএক্স। কোন ওয়াই না এই বক্রের ওয়াই, সেটাই দেখো বসানো হয়েছে বক্রের ওয়াই। আবার পরের পার্টটা হচ্ছে এই এই যে ছোট রিজিয়নটা, সেটাও একটা বক্র দ্বারা বাউন্ড হয়েছে। কোন বক্র না সিবিএ বক্র দ্বারা, এবং সেটাও কি না ওই যে 1 নম্বর বক্র তারই পার্ট, তাহলে সেখানেও ওয়াই ডিএক্স, কিন্তু এখানে ইন্টিগ্রেশনে কত -1/2 থেকে জি বিন্দু মানে 0 পর্যন্ত বা মূল বিন্দু পর্যন্ত যাবে, তাহলে -1/2 টু 0 ইন্টিগ্রেশন রান করানো হয়েছে। এবার ওয়াইয়ের মান কি ওই বক্র থেকে, অর্থাৎ আমাদের ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2x প্লাস 1, তাহলে সেখানে ওয়াই সমান কত পাবো না √(2x + 1), এটা পজিটিভ ভ্যালু নিলেই হবে, তাহলে সেই ভ্যালুটা নিয়ে ইন্টিগ্রেশন কমপ্লিট করা হয়েছে। √x এর ইন্টিগ্রেশন কত হয় 2 এর 3 x⁻3 সেই জিনিসটা অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশন করা হয়েছে। ইন্টিগ্রেশন করে ভ্যালুগুলো বসানোর পর ক্যালকুলেট করার পর আমাদের আসছে 16/3 বর্গ একক, অর্থাৎ যে রিকোয়ার্ড এরিয়াটা আমাদের বাউন্ড হয়েছে এই দুটো কার্ভ দ্বারা, তার এর ক্ষেত্রফল কত না 16/3 বর্গ একক। ঠিক আছে, নেক্সট কি না নেক্সট দেওয়া রয়েছে দুটি সরলরেখার দিক অনুপাত বা দিক কোসাইন একটা সূত্র মেনে চলে। সেই সূত্র মেনে চললে আমাদের দুটো শর্ত প্রমাণ করতে হবে, যে লম্ব হলে f/a g/b h/c = 0 হয়, আর সমান্তরাল হলে একটা বড় প্রমাণ দিয়েছে, এটা আমাদের প্রুফ করতে হবে। হুবহু একই অঙ্ক তোমাদের পেজ নাম্বার 723 পেজে উদাহরণ নাম্বার 11তে কিন্তু করে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এসএনদের ওইখানে গিয়ে দেখতে পারো। ঠিক আছে, এটা পার্টিকুলার প্রসেসে করা হয়। আশা করছি এই চ্যাপ্টারটা যারা যারা করেছো তারা বুঝতে পারবে, এবং যাদের করা হয়নি তাদের হয়তো একটু ডিফিকাল্ট লাগতে পারে। ঠিক আছে, কিন্তু তোমরা উদাহরণে পেয়ে যাবে। নেক্সট কি আছে না দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে আমাদের ল্যামডার মান বের করতে হবে। দেখো দুটো সরলরেখা আমাদের দিক অনুপাত খুব সহজেই পেয়ে যাব, কারণ এটাও আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে প্রতিসম আকারেই দেওয়া রয়েছে, কারণ কোথাও কোনো প্রবলেম নেই। বুঝবো কী করে প্রতিসম আকার, XYZ এর সহগটা তোমরা যদি দেখো, যদি ওটা ক্লিয়ারলি 1 থাকে এবং পজিটিভ থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যেটা প্রতিসম আকার আছে, এবং প্রত্যেক ক্ষেত্রে তাই রয়েছে। এবং বইতে তোমাদের এই রিলেটেড যে উদাহরণটা রয়েছে সেখানে কিন্তু প্রতিসম আকার নেই, এরা হয়তো সেটাই দিতে চেয়েছিল, কিন্তু কোনো কারণে সহজ প্রশ্ন পড়ে গেছে। এটা কিন্তু একেবারেই 5 নম্বরের অঙ্ক নয়, মানে যেভাবে পড়েছে অঙ্কটা একেবারে মানে কি বলবো 2 নম্বরের অঙ্ক দিলেও লেগে বেশি। ঠিক আছে, কিন্তু যদি এভাবে আসে তো তোমাদের খুবই ভালো, অনেক কম কষ্ট করে তোমরা কিন্তু সহজে নাম্বারটা তুলতে পারবে। তো বলা হয়েছে কি না দুটো সরলরেখা পরস্পর লম্ব, আমরা কি জানি দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের দিক অনুপাতগুলির গুণফলের সমষ্টি 0 হয়। তাহলে আগে তাদের দিক অনুপাতগুলি বের করা হয়েছে, তাহলে সেখানে দিক অনুপাতগুলির গুণফলের সমষ্টিকে 0 করে দেওয়া হয়েছে, সেখান থেকে আমাদের ল্যামডার যে মান সেটা কিন্তু বেরিয়ে চলে আসছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের 6 নম্বর পেজের যে প্রশ্নগুলো বা নর্থ চব্বিশ পরগনার যে প্রশ্নগুলো, এর মধ্যে অধিকাংশ অঙ্কই তোমরা দেখতে পেয়েছো যে কমন এসছে, বা পুরোনো কোনো ভিডিওতে আমি সেটাকে আলোচনা করে দিয়েছি। তাহলে তোমাদের কাজ কি না পুরোনো ভিডিওগুলো তোমরা দেখো, তোমাদের আমি বারবার করে একটাই কথা বলছি, এতে কিন্তু আমার ভিউজের থেকেও তোমার বড় কথা তোমাদের কিন্তু হেল্প হবে, তোমরা কিন্তু জিনিসগুলো অনেক বেশি রিসোর্স পেয়ে যাচ্ছ, সেই রিসোর্সটা কাজে লাগিয়ে তোমরা কিন্তু অনেক বেশি শিখতে পারবে। তো ওই জন্য বলছি যে তোমরা দেখো, দেখলে কিন্তু হেল্প পাবে। আমি চেষ্টা করছি এখনও অ্যাটলিস্ট 4টে পেজ, তারপর আমি ম্যারাথন একটা এমসিকিউ আনবো ভেবেছিলাম, তো সেই জিনিসে আমি কাজ করছি। তো সেই জিনিসগুলো তোমাদের এরপর আসতে থাকবে, তোমরা প্র্যাকটিস করতে থাকবো আর চ্যানেলটার সাথে জুড়ে থাকো। ঠিক আছে।